স্যার। সবাইকে গুড মর্নিং। ভেরি গুড মর্নিং স্টুডেন্টস, আজকে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে। ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে, মিউজিয়াম তো আমরা কম বেশি সবাই গিয়েছি। আমাদের মধ্যে প্রদীপ কুমার জি আছেন हरियाणा থেকে। प्रदीप जी, आप क्या बांग्ला समझते हैं? देवनाथ जी थोड़ी थोड़ी। कोई बात नहीं, हम सिखा देंगे। हेलो तो एवरीवन, हम शुरू करते हैं सर। कैरी ऑन सर, कैरी ऑन। স্টুডেন্টদেরকে বলবো, যখন কেউ কথা বলবে, তোমরা যখন কেউ কথা বলতে চাইবে তখন রেইজ হ্যান্ড করবে, আর অন্য সময় মাইক্রোফোন মিউট রাখবে। মাইক্রোফোন মিউট না রাখলে অনেক আওয়াজ হবে, কথা বলতে অসুবিধা হবে, শুনতে অসুবিধা হবে। তো ঠিক আছে। ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে। মিউজিয়াম কথাটার সঙ্গে আমরা কম বেশি পরিচিত। আমরা মিউজিয়ামে অনেকে দেখতে গেছি। মিউজিয়াম আসলে কি কেউ বলবে? জানো কেউ মিউজিয়াম কি? হোয়াট ইজ এ মিউজিয়াম? ছাত্রদের মধ্যে থেকে ছাত্ররা কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কেউ বলবে? আচ্ছা ঠিক আছে। মিউজিয়াম কি, কাকে বলে, কেউ বলতে পারো? স্যার বলবো? বলো। স্যার মিউজিয়াম অর্থ আমরা সাধারণত জানি যে যে সময়কার আমরা আর কি যে সময়কার ধারণা আমরা রাখতে পারি না, অর্থাৎ এখন থেকে আরো অনেক পুরনো যুগের কথা, যেমন মুঘল সাম্রাজ্য, তারপরে আরো অন্যান্য যে সকল আর কি রাজাদের রানীদের আর কি সাম্রাজ্য ছিল, তারই পাশাপাশি আমাদের আরো আদিম মানুষের আর কি কথা যেগুলো আমরা জানতে পারি, তাদের দেহাবশেষ অথবা তাদের জীবন যাপন তারা যেভাবে করতো, তাদের সমস্ত আর কি সেই সময়কার জিনিসপত্র যেখানে সুরক্ষিত এবং সংরক্ষিত ভাবে রাখা হয় তাকে আমরা মিউজিয়াম বলে জানি। ঠিক বলেছো। মিউজিয়াম থেকে যেমন অনেক পুরনো দিনের কথা জানা যায়, তেমনি বর্তমান দিনে মিউজিয়ামের সংজ্ঞা, কার্যকারিতা পাল্টে গেছে। এখন মিউজিয়ামে আধুনিক জিনিসপত্রও থাকে। ইতিহাস তৈরির আগের জিনিসপত্র যেমন থাকে, তেমনি আধুনিক জিনিসপত্রও থাকে। আমরা এদের অনেকেই BITM, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, কলকাতায় আমরা স্কুলের থেকে গেছি। ওখানে আধুনিক জিনিসপত্র আছে। আবার ইকো পার্ক, মিলেনিয়াম পার্কে নতুন একটা সোলার ডোম হয়েছে, সেখানেও আধুনিক জিনিসপত্র আছে। পুরনো জিনিসপত্র তো বিভিন্ন জায়গায় থাকে। সুতরাং মিউজিয়াম এখন কেবলমাত্র পুরনো জিনিস ধরে রাখা, সংরক্ষণ করার জায়গা নয়। এখানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক জিনিসপত্র, বর্তমান সমাজের সমস্ত কিছু ওখানে পাওয়া যায়। মিউজিয়াম একটা পরিপূর্ণ জায়গা, যেটা একাধারে স্কুল, একাধারে ট্রেনিং সেন্টার,
একাধারে রিসার্চ সেন্টার, সমস্ত কিছু এখন মিউজিয়ামের মধ্যে হয়। তো স্টুডেন্টস, আমরা এখন 3জন গেস্ট আমাদের সঙ্গে জুড়েছেন, 4জন গেস্ট আমাদের সঙ্গে জুড়েছেন। হরিয়ানা থেকে আছেন প্রদীপ কুমার, বনগা থেকে আছেন মিস্টার অনিমেষ বিশ্বাস, হায়দ্রাবাদ থেকে আছেন শেখ জাকির হোসেন, কলকাতার কাছাকাছিও তিনি থাকেন মাঝে মাঝে, আর আছেন মিস্টার প্রলয় কুমার চ্যাটার্জি। তো সবার প্রথমে আমি জাকির হোসেন সাহেবকে আমন্ত্রণ জানাবো কিছু বলার জন্য। খুবই ব্যস্ত মানুষ, দয়া করে আমাদের সঙ্গে সময় দিয়েছেন, আমাদের সঙ্গে যুক্ত হতে চেয়েছেন। জাকির স্যার, আপনাকে স্বাগতম। আজকের মিউজিয়াম দিবসের সম্পর্কে আপনার অনুভূতির কথা, অভিজ্ঞতার কথা আমাদেরকে একটু জানান প্লিজ। জাকির স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন স্যার। আচ্ছা, প্রথমেই সঞ্জয় বাবুকে ধন্যবাদ। আজকের এই বিশেষ দিনে এই ধরনের একটা অনুষ্ঠান বলি বা যোগাযোগের জন্য সময় বের করেছেন এবং আমাদেরকেও সেখানে আহ্বান জানিয়েছেন। উপস্থিত আছেন দেখতেই পাচ্ছি প্রলয় বাবুর সাথে সরাসরি এই প্রথম আমার মুখ দর্শন বলতে পারি। প্রলয় বাবুকেও নমস্কার। বন্ধুবর অনিমেষ আছে, অনিমেষকেও অনেক প্রীতি শুভেচ্ছা। প্রদীপ জি আছেন, প্রদীপ জি নমস্তে। নমস্তে স্যার। আর আছেন, ভেরি গুড মর্নিং। নমস্তে। আর আছেন আমাদের আরেকজন কি আপনি বললেন একটু নামটা? অনিমেষ বাবু, প্রলয় বাবু, প্রদীপ বাবু আর আপনি, এই 4জন গেস্ট আছেন। বেশ, তো সেই হিসাবে এবং প্রিয় ছাত্রছাত্রী যারা আজকে আছে অনলাইন মিটিংটার মধ্যে, তো প্রথমেই তো মিউজিয়াম কি একটি ছাত্র বলল এবং সে তার মতো করে যথেষ্ট ভালোই বলেছে। এবং তারপরে আমাদের মাননীয় সঞ্জয় বাবু বলে দিয়েছেন মিউজিয়াম কি। মিউজিয়াম শব্দটা তো আমরা জানি, মিউজিয়াম বলতে গিয়ে আমি একটুখানি আগে জেনে নিই। আচ্ছা, এখানে কোন কোন ক্লাসের ছেলেমেয়েরা আছে? এখানে 5 থেকে 12 পর্যন্ত লিংক দেওয়া হয়েছে। কারা কারা আছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমি ক্লাস 9। আচ্ছা, আর এটা যেহেতু আমরা মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে করছি, তো সেই হিসাবে এটা উভয়মুখী একটা আলোচনা হতে পারে। শুধুমাত্র আমরা বলে যাব আর তোমরা শুনে যাবে এটা না করে প্রত্যেকেই আমরা কিছু কিছু বলবো, শুনবো, একে অপরের কথা শুনবো এবং প্রত্যেকেই যে যা জানি সেটা বলবো। সবটা আমাদের জানা নাও থাকতে পারে, যেটা জানা আছে সেটা ভুলও থাকতে পারে, সেই দিকটা আমরা বাদ দিলাম। আমি সরাসরি একটু বিষয়ে চলে আসি। আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে। মিউজিয়াম ডে এই যে আজকের দিনে আমরা পালন করছি, আমরা বিভিন্ন সারা বিশ্ব জুড়ে এটা পালন হচ্ছে। এখন এই মিউজিয়াম জিনিসটা, মিউজিয়ামের বাংলা তো আমরা সবাই জানি। মিউজিয়ামের বাংলা হচ্ছে একদম একদম সোজা বাংলা হচ্ছে জাদুঘর, তাই তো নাকি? এই জাদুঘর কথাটা শুনলেই কিন্তু কিরকম একটা যেন নিজেদের মধ্যে একটা অনুভূতি চলে আসে। জাদু মানেই তো একটা মজার ব্যাপার, তাই না? এই জাদুঘর কাকে বলে? স্যার বলেছেন এবং একজন ছাত্রও বলেছে যে যে জাদুঘর হচ্ছে এমন একটা ঘরই বলি আমরা এখানে ঘর শব্দটাকে নিয়ে, এমন একটি ঘর যে ঘরে আমরা বিভিন্ন জিনিসপত্রকে সংরক্ষণ করে রাখি। কি কারণে সংরক্ষণ করব না? সংরক্ষণ এই কারণে করে রাখবো যাতে সেই জিনিসগুলো নষ্ট না হয়ে যায় এবং সেগুলো দেখানোর মাধ্যমে আগামী প্রজন্ম যারা আসবে, আমাদের পৃথিবী ঠিক কিরকম ছিল, বিবর্তনের মাধ্যমে কিভাবে সেটার অগ্রগতি ঘটেছে, সেই সমস্ত ধারাবাহিক একটা বিবরণ আমরা যেমন ইতিহাসের পাঠ্য বই থেকে পেয়ে থাকি, ঠিক তেমনই আমরা প্রত্যক্ষভাবে এই জাদুঘর বা সংগ্রহশালা থেকে পেয়ে থাকি। যেহেতু এখানে সংগ্রহ করে রাখা হয়, যার কারণেই এখানে কিন্তু সংগ্রহশালা কথাটাও আমরা ব্যবহার করি। আমাদের বিশিষ্ট অভিধানকার আছেন জ্ঞানেন্দ্র মোহন মহাশয়। তিনি প্রথমত
প্রথমত বাংলায় এই জাদুঘর যে কথাটি এসছেন তার উৎপত্তি বা ব্যুৎপত্তি হিসেবে তিনি একটা অ্যারাবিক শব্দ বা আরবি শব্দ আজায়ব ঘর বা আজাব খানা এই জায়গা থেকে মনে করেছেন যে এই জাদুঘর শব্দটির উৎপত্তি হয়েছে। এখন একাডেমি বিদ্যার্থী বাংলা অভিধানের মধ্যে আবার জাদুঘর কাকে বলে না, জাদুঘর শব্দের অর্থ এটাই দাঁড়ায় যেখানে বিভিন্ন ধরনের আশ্চর্য জিনিসপত্র লক্ষ্য করা যায়, এটাই হচ্ছে জাদুঘর। জাদুঘরের যদি আমরা ইংরেজি শব্দটার দিকে দেখি, এটা হচ্ছে মিউজিয়াম, তাই তো? এই মিউজিয়াম শব্দটি মূলত ল্যাটিন শব্দ থেকে এসছে, যার বহু বচন হচ্ছে মিউজিয়াম। এখানে আরেকটু বলে রাখা ভালো, আচ্ছা আমরা তো ইতিহাস পড়ি, আমরা যদি একদম প্রাচীন দিকে চলে যাই, যে সুমেরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, এই যে জায়গাগুলো ছিল এই সময়কালে আমরা যদি দেখি, তাদের মধ্যে কিন্তু আমরা দেখেছি গ্রিক একটা উন্নত দেশ ছিল। সেই গ্রিক দেশে কিন্তু বিভিন্ন দেবদেবীর পুজো হতো। ছাত্রছাত্রীরা একটু রেসপন্স দেবে, পুজো হতো তো, গ্রিকরা বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ করতো না করতো না, জানা আছে এটা? করতো স্যার, করতো। এবং তাদের এক একটা দেবদেবীর বিভিন্ন রকমের নামে অভিভূত করা ছিল না? হ্যাঁ, বিভিন্ন দেবতার বিভিন্ন নাম দেওয়া হতো। এইরকম এথেন্সের অ্যাক্রোপলিসের বিপরীতে একটি পাহাড় ছিল, ছোট্ট একটি পাহাড়। সেই পাহাড়ে নাকি, এটা একটা কথিত, এটা একটা গল্প প্রচলিত, যাই বলি না কেন, এখানে একটা ব্যক্তি বাস করতেন এবং তিনি কি করতেন, তিনি সেখানে বসে বসে গান গাইতেন। এবং একটা সময় মৃত্যু আমাদের সকলেই হবে, ওই যে ভদ্রলোক, ওই যে ব্যক্তি, ওই যে বৃদ্ধ মানুষটি এথেন্সের অ্যাক্রোপলিসের বিপরীতের পাহাড়ে বসে গান গাইতেন, সেই পাহাড়েই তার মৃত্যু ঘটে এবং তাকে সেই পাহাড়ের মধ্যেই সমাধিস্থ করা হয়। পরে তার নাম অনুসারে ওখানের নাম করা হয়েছিল মিউজিয়াম। এই মিউজিয়াম গ্রিক শব্দ থেকেই এসেছে মিউজিয়াম। এটা কি পরিষ্কার হলো সবার কাছে? হ্যাঁ স্যার। এবার হচ্ছে এই যে মিউজিয়াম এলো, এখন মিউজিয়াম দেখো, আমাদের তো হঠাৎ করেই আর মাথায় কিছু চলে আসে না, আজকে এটা করব, কালকে এটা করব। তাহলে মিউজিয়ামটা আদতে কখন শুরু হলো, কোন সময়? মূলত দেখা গেছে প্রাচীন গ্রিসে, এই এথেন্সে, সেইখানে কিন্তু এথেন্সে তো বললাম আলেকজান্দ্রিয়ার, ওখানে আলেকজান্দ্রিয়াতে সর্বপ্রথম একটা মিউজিয়াম এবং সেটা গ্রন্থাগার মিউজিয়াম রূপে গড়ে তোলা হয়। এই মিউজিয়াম আমাদের স্টুডেন্টস সকলে মাইক্রোফোনটা অফ রাখবে। হ্যাঁ স্যার, শুরু করুন। শোনা যাচ্ছে কি? শোনা গেলে স্যার একটু বলবেন। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, কন্টিনিউ। তো এই এই যে জাদুঘর, এই জাদুঘর তৈরি হয়েছিল কিন্তু অনেক প্রাচীনকালে। মূলত পৃথিবীর প্রথম দিকে যে জাদুঘরগুলো তৈরি হয়, সেই মিউজিয়ামগুলো এক একটা ব্যক্তিদের ব্যক্তিগত ইচ্ছাই হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে পরিবারের ইচ্ছা হয়েছে। যেমন মনে করো কোনো একটা বড় পরিবার আছে, সম্ভ্রান্ত পরিবার, রাজ পরিবার, তাদের কি মনে হয়েছে আমাদের এই যে সমস্ত জিনিসপত্র আমরা ব্যবহার করছি, এগুলোকে যাতে আগামী দিনের লোকেরা দেখতে পায়, তাহলে আমাদেরকে এগুলো কোনো একটা জায়গায় সংরক্ষণ করতে হবে। সেই ধারণা থেকেই কিন্তু মিউজিয়ামের সূত্রপাত, এবং সেটা আস্তে 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 আধুনিক আমাদের আজকের দিনের যে মিউজিয়াম, সেই মিউজিয়ামের রূপান্তর ঘটেছে। এখন এই যে মিউজিয়ামে আমরা কি করি, আমরা শোকেস দেখি তো, বিভিন্ন দোকানে গিয়ে যে শোকেস থাকে ডিসপ্লে করার জন্য। মিউজিয়ামের মূল লক্ষ্য হলো সেই ডিসপ্লের মাধ্যমে বা ডিসপ্লে শোকেসের মাধ্যমে যে সমস্ত জিনিসপত্র আছে, সেই জিনিসপত্রগুলোকে লোকের সামনে তুলে ধরা, মানুষের সামনে নিয়ে আসা, তার গুরুত্বকে মানুষকে অনুধাবন করতে শেখানো। কি কি রাখা হয় মিউজিয়ামে? মূলত বৈজ্ঞানিক জিনিসপত্র রাখতে পারি আমরা। আর কি থাকে? বিভিন্ন শিল্পকর্মের নিদর্শন রাখা যেতে পারে,
যেমন আমাদের দেশের বিভিন্ন জায়গায় বাঁকুড়ার টেরাকোটার কাজ আছে, যেগুলো হারিয়ে যেতে চলেছে। মেদিনীপুরের একটা শিল্প আছে, প্রত্যেকটা অঞ্চলের স্থানীয় কিছু না কিছু শিল্প থাকে। সেই শিল্পের যে শিল্পীদের যে দক্ষতা, তাদের যে হাতের কাজ, সেই জিনিসগুলো বা অনেক পুরানো যেগুলো হয়ে গেছে, যেমন ঢাকার মসলিন শাড়ির কথা বলা যেতে পারে, হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহার করা বিভিন্ন যন্ত্রপাতির কথা বলা যেতে পারে, বিভিন্ন অস্ত্রের কথা বলা যেতে পারে, পোশাকের কথা বলা যেতে পারে, এগুলো তো রাখা হয়। এছাড়া হচ্ছে বিভিন্ন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ নথিকেও কিন্তু মিউজিয়ামের মধ্যে রাখা হয়। এখন মিউজিয়ামের বিভিন্ন রকম ধরন আছে। এই মিউজিয়ামের ধরন আছেন তারা বলবেন। তবে সাধারণত আমাদের ভারতবর্ষ, পৃথিবীর কথা বলতে চাই, তাহলে আমরা বলতে পারি লুভার জাদুঘর, যেটা প্যারিসে অবস্থিত, সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম এবং প্রসিদ্ধ একটি জাদুঘর। আর আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা সবাই জানি আমাদের ভারতবর্ষে একটা জাদুঘর আছে, মিউজিয়াম আছে, তার নাম কি, কে বলতে পারবে? আছে না একটা, কলকাতার বুকেই আছে। হ্যাঁ স্যার আছে, কলকাতা আলিপুরদুয়ার। কলকাতা ইন্ডিয়ান তাই তো? এটি ছিল কিন্তু ভারতের একমাত্র জাদুঘর। এটা ইন্ডিয়ান বলেনি আমি একটু, ইন্ডিয়ান মিউজিয়ামটি প্রথম 1814 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এর প্রথম ভিত্তি স্থাপন হয়েছিল 2 ফেব্রুয়ারি ওই বছরই। এখানে কি কি আছে? এখানে বিভিন্ন জিনিসপত্র আছে প্রাচীন যুগের, বিভিন্ন যুদ্ধে ব্যবহার করা যে বর্ম, যে অস্ত্রশস্ত্র, সেগুলো আছে। ঐতিহাসিক যুগের মানুষদের ব্যবহার করা অলংকারকে সংরক্ষণ করা আছে, জীবাশ্মকে রাখা আছে, বিভিন্ন কঙ্কাল আছে, মিশরের মমি রাখা আছে, এই ধরনের বহু কিছু, অশোক স্তম্ভ আছে, বৌদ্ধ স্তূপ আছে নানা ধরনের। আমরা যারা গেছি বা আগামী দিনে যারা যাব, তারা নিশ্চিতভাবেই এই মিউজিয়াম, ভারতীয় মিউজিয়াম যেটা আছে আমাদের, সেখানে গিয়ে আমরা সেগুলো লক্ষ্য করব এবং সেখান থেকে যা আমাদের জানা প্রয়োজন, যেটুকু আমাদের নেওয়া প্রয়োজন, সেগুলো নেব এবং সেগুলো আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে নিয়ে আলোচনা আমি আশা রাখি অন্য কেউ করবে। আমি একটা কথা বলতে চাই, আমি একটা লাইন বলি, প্রত্যেক ঘরই কিন্তু জাদুঘর। এটা কি কেউ মনে করো? হতে পারে এটা? মনে করি প্রত্যেক ঘরই কিন্তু জাদুঘর। কেন এরকম মনে হতে পারে? স্যার কারণ আমাদের ঘরেও মানে এমন কিছু থাকে যেগুলোকে আমরা স্মৃতি আর কি সংরক্ষণের কাজে রাখতে পারি বা আমাদের স্মৃতি হিসাবে সাজিয়ে রাখতে পারি। এবং আমাদের পরবর্তী প্রজন্ম, অর্থাৎ আমাদের 1 থেকে 150 বছর পরে যারা থাকবে, তারাও এগুলোকে দেখে বুঝতে পারবে যে আমাদের জীবনযাপন কেমন আর কি চলছে এখন বা চলছিল। ঠিক তাই। আমরা আমাদের প্রত্যেকেরই বাড়িতে আমরা যদি পুরোনো দিন আমরা যদি ভাবি, আমাদের ঠাকুরদা ব্যবহার করা জিনিসপত্র, শোনা যাচ্ছে কি? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। সেই সমস্ত জিনিসপত্রগুলো দেখলে কিন্তু আমরা কিন্তু বাড়ির মধ্যে এমন অনেক কিছু জিনিস খুঁজে পাবো, যেগুলো আমরা মিউজিয়ামে গিয়ে দেখতে পাই। অনেকের বাড়িতেই বহু পুরোনো যুগের থেকে মুদ্রা পাওয়া যায়, কয়েন পাওয়া যায়, তামার পয়সা, রূপোর পয়সা, 1 পয়সা 2 পয়সা, অনেকেরই আছে, আমি নিশ্চিত এটা। এবং অনেকের মধ্যে শখও থাকে পুরোনো দিনের পয়সাকে আমরা সংগ্রহ করে রাখবো। অনেকের বাড়িতে বিভিন্ন দেশের মুদ্রা থাকতে পারে, সেটা আমাদের ভারতবর্ষের বাইরের অন্যান্য দেশের, এগুলোকেও সংগ্রহ করে। অনেকেরই আবার ছোটবেলায় অনেকের অভ্যাস থাকে আমরা কিছু ডাক টিকিট, এখন যদিও পোস্ট অফিসের মাধ্যমে চিঠি আর আসে না, আমরা সবাই মেল আর হোয়াটসঅ্যাপের মধ্যে ব্যস্ত, কিন্তু একটা সময় ছিল বা এখনো আছে, অফিসিয়াল কাজের জন্য পোস্ট অফিস বা ভারতীয় যে ডাকঘর আছে, সেই ডাকঘরের মাধ্যমে কিন্তু চিঠিপত্র আসে। সেখানে অনেকেই কি করতো, আমরা করেছি ছোটবেলায় বা আমাদের চেনা জানা অনেকেই করেছেন, ওই খাম থেকে ডাক টিকিটটি ছিঁড়ে নিয়ে ঠিক একটা খাতার মধ্যে সাজিয়ে রেখে দেওয়া হতো। प्रदीप जी समझ में आ रहा है कुछ? आप अनम्यूट कीजिए थोड़ा। Yes sir, carry on. Partially I can understand. ओके ओके ठीक है। तो मैं ये बोल रहा था कि डाक टिकट के बारे में बोल रहा था, ठीक है? तो ওই যে ডাক টিকিট গুলো যে আছে, ওই ডাক টিকিট সংগ্রহ করে
ना अब इसके बाद अभी अभी म्यूजियम के बारे में बहुत कुछ बताया आपने, और आर्ट गैलरी भारत में 1814 में जो है कोलकाता में फर्स्ट जो बनी थी। हाँ हाँ। काफी कुछ बता रहे हो आप, बिल्कुल कैरी ऑन सर, थैंक यू। তো এরপরে যেটা আমরা আমরা কি করে থাকি, আমরা দেখেছি বিভিন্ন পুরনো দিনের ব্যবহার করা, মনে করো কোনো একটা শাড়ি, যে শাড়িটাতে এখন আর পাওয়া যায় না, আমাদের ঠাকুমা বা তার বাড়ির আরো অনেক পুরনো মহিলা যারা তারা ব্যবহার করতেন, সেগুলো আমরা বাড়ি থেকে সংগ্রহ করতে পারি। এছাড়াও আমরা আর কি সংগ্রহ করতে পারি, আমরা বিভিন্ন ধরনের ছবি, দুষ্প্রাপ্য ছবি, যেগুলো হয়তো চলে যেতে বসেছে, নষ্ট হয়ে যেতে বসেছে, সেগুলোও আমরা সংরক্ষণের মাধ্যমে বাড়ির মধ্যে একটা ছোট্ট যে যার পার্সোনাল মিউজিয়াম আমরা গড়ে তুলতেই পারি। এখন এই মিউজিয়ামের শিক্ষার ক্ষেত্রে কি গুরুত্ব, হঠাৎ করে মিউজিয়াম নিয়ে এইরকম আলোচনা আমরা কেন করতে বসেছি? দেখো, একটা কথা হচ্ছে প্রত্যেক জিনিসেরই নিশ্চয়ই গুরুত্ব আছে, সেটা কম বা বেশি, কিন্তু মিউজিয়াম, স্যার আমাদের সঞ্জয় বাবু প্রথমেই বললেন, মিউজিয়াম হচ্ছে একটা গবেষণার জায়গা, মিউজিয়াম হচ্ছে একটা পড়াশোনার জায়গা, মিউজিয়াম হচ্ছে একটা আনন্দের জায়গা। মানুষ কি শুধু মিউজিয়ামে তথ্য দেখতে যায়, শুধু কি পুরোনো দিনের ইতিহাস দেখতে যায়, পুরোনো দিনের ইতিহাস কি খুঁজে পেতে যায়? না। 25শে ডিসেম্বর, পয়লা বৈশাখ, স্কুল ছুটি আছে, বাবা কোথায় যাব, চলো একটু কলকাতা মিউজিয়াম ঘুরে আসি। মিউজিয়াম আমাদের আনন্দ দেয়, মিউজিয়াম আমাদেরকে যেমন শেখায়, আমাদেরকে বুঝতে সাহায্য করে, আমাদেরকে আনন্দ দিয়ে থাকে, এবং আগামী দিনে যাতে আমরা মিউজিয়ামকে সঠিকভাবে সত্যি ব্যবহার করতে পারি, সেই জন্যও আমাদেরকে কিন্তু মিউজিয়ামের একটা গুরুত্ব অপরিসীম আছে। এই হচ্ছে মোটামুটি আমি চেষ্টা করলাম কিছুটা বলার। হয়তো এর মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, তো আগামী যারা আছেন তারা নিশ্চিত ভাবেই এই জিনিসটা নিয়ে বলবেন। যদি কারো কিছু টুকটাক কিছু থাকে আপনারা একটু বলতে পারেন, বা ছাত্রছাত্রীরাও বলতে পারে, আমি চেষ্টা করব পরবর্তী সময়ে আরো দু একটা কথা যদি যোগ করা যায় সেটা যোগ করতে। তা না হলে পরবর্তী যিনি আছেন তিনি বলবেন, সঞ্জয় বাবুকে আমি সেটাই বলবো, অনুরোধ করবো যে সঞ্জয় বাবু তাহলে আমি পর্যন্ত থামি আপাতত, বাকিটা আমাদের অনিমেষ আছেন, প্রদীপ জি আছেন, প্রলয় বাবু আছেন, ওনারা একটুখানি এগিয়ে আসুন। সকলকে ধন্যবাদ। আমাদের ছাত্রদের মধ্যে থেকে কোনো একজন ছাত্র আমাদের স্যার শেখ জাকির হোসেন বাবুকে ধন্যবাদ জানাও। কোনো একজন ছাত্র। কেউ নেই বলার মতো? স্যার ধন্যবাদ। স্যার ধন্যবাদ। জাকির স্যার অনেক ধন্যবাদ। আপনার ব্যস্ততা সময়ের মধ্যে আমাদের জন্য একটু সময় বার করেছেন। আমি আমাদের স্কুলের পক্ষ থেকে, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এবং সকল পার্টিসিপেন্টদের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ ও নমস্কার জানাচ্ছি। এইভাবে আমাদের পাশে থাকবেন। জাকির স্যার যে কথাগুলো বললেন তার মধ্যে সংক্ষেপে আমি যেটুকু বুঝেছি সেটুকু হচ্ছে, মিউজিয়াম হলো একটা স্থায়ী প্রতিষ্ঠান যেখানে মূল্যবান এবং পুরাতন জিনিসপত্র সংগ্রহ করে রাখা হয়। এটি একাধারে একটি সংগ্রহশালা, এবং এই সংগ্রহ কি কি রাখা যায়, সংগ্রহ করে কি কি রাখা হয় তার একটা সংক্ষিপ্ত হিসাব উনি দিয়েছেন। প্রাচীন মুদ্রা, অস্ত্রশস্ত্র, পাণ্ডুলিপি, পোশাক, জীবাশ্ম, মমি, শিল্পকর্ম, ভাস্কর্য, ঐতিহাসিক দলিলপত্র, এইরকম ধরনের হাজারো জিনিস রাখা হয় মিউজিয়ামে। মমির কথা উনি বলছিলেন। মমি আমরা জানি মিশরের একটা সম্পদ, এখন এই সম্পদটা আর মিশরের মধ্যে নেই, এটা সারা বিশ্ব সম্পদ হয়ে গেছে। ভারতবর্ষে 6টা মিউজিয়ামে মমি দেখতে পাওয়া যায়, যেগুলো প্রত্যেকটি মিশর থেকে আনা হয়েছে, কারণ মিশরকে মমির দেশ বলা হয়। ভারতবর্ষের 6টা মিউজিয়ামে মমি আছে। ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা, যেখানে 4000 বছরের পুরাতন মমি ওখানে
দেখা যায়। অ্যালবার্ট হল মিউজিয়াম জয়পুর, তেলেঙ্গানা স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম হায়দ্রাবাদ, ছত্রপতি শিবাজি মহারাজ বাস্তু সংগ্রহালয় মুম্বাই এবং মাদ্রাজ মিউজিয়াম। এই এতগুলো মিউজিয়ামের মধ্যে থেকে ইন্ডিয়ান মিউজিয়াম আমাদের ছাত্রছাত্রীরা অনেকেই দেখেছে, আমিও কয়েকবার গেছি। তেলেঙ্গানা স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়ামে জাকির বাবু, আমি, অনিমেষ বাবু এরা সবাই একসঙ্গে ভিজিট করেছিলাম। এবং ভারতবর্ষের সব থেকে দামি মিউজিয়াম, যেখানে সব থেকে মূল্যবান জিনিস পাওয়া যায়, প্রত্যেকটা আইটেম খুব মূল্যবান এবং ইউনিক, সেরকম একটি মিউজিয়াম হচ্ছে হায়দ্রাবাদের সালার জং মিউজিয়াম। স্যার বলছিলেন তার নামটা। সালার জং মিউজিয়াম সত্যি খুব ভালো, ইউনিক জিনিস পাওয়া যায়। তো যাই হোক, মিউজিয়াম নিয়ে স্যার অনেকটা বললেন। प्रदीप जी, आप कुछ कहना चाहेंगे? यस सर, बोलिए प्लीज। हेलो एवरीवन। अगर आप आपका वीडियो ऑन करेंगे तो शायद हमारा स्टूडेंट आपको देखकर खुश होंगे। सर, दिस इज हरियाणवी कल्चर and heritage is the main resources of the culture and history and scientific item that places preserve in the for next generation. We can see all generations the battle item like that in Haryana, a museum on the river, the Panipat, the three battle, first battle in 1526. सर, अगर कोई असुविधा ना हो तो हिंदी में भी आप बात कर सकते हैं। ओके ओके ओके। म्यूजियम एक बहुत ही अच्छी जगह है जिससे हम अपने आने वाली पीढ़ियों को अपनी संस्कृति, अपने विज्ञान, अपने ज्ञान, कला और उनको अगली पीढ़ी तक पहुंचाने में बहुत ज्यादा उसको सुरक्षित रख के अगली पीढ़ी तक हम उसको ज्ञान दे सकते हैं। ये आपका बहुत ही ज्यादा अप्रिशिएटिंग स्टेप है संजय देवनाथ जी, बहुत अच्छा आपने स्टेप लॉन्च किया आपने आज, और मुझे बड़ी खुशी हुई मैं इस मौके पे आपने मतलब ऐड किया इसमें। ये मैं अभी जाकिर जी को सुन रहा था, जाकिर सर ने बहुत अच्छी बात बताई कि इंडिया में जो अभी उन्होंने बताया कि विलियम जोन्स ने 1814 में जो कोलकाता में फर्स्ट म्यूजियम था इंडिया का, वो सबसे पहला म्यूजियम था जिसके द्वारा हम पूरे भारत की कल्चर को या वेस्ट बंगाल की कल्चर को या वहाँ की आर्ट को, आर्ट गैलरीज हैं या और दूसरी जो हमारी कल्चर है, साइंटिफिक है, वो चीजें हम आने वाले बच्चों को, जो हमारी जनरेशन है न्यू, उनको एज ए लर्नर, एज ए स्टडी और उनको हम करवाते रहते हैं। तो ये बहुत अच्छा स्टेप है और हमें इसमें बहुत ज्यादा रुचि दिखानी भी चाहिए एज ए टीचर। तो बड़ी खुशी हुई मुझे, ये आपने बहुत अच्छा स्टेप बनाया। थैंक यू सर, मेरे को काफी कुछ सीखने को मिला आपसे। थैंक यू वेरी मच। थैंक यू सर। बहुत दूर से हमारा स्टूडेंट आपके नहीं, दूर से नहीं है देवनाथ जी, मैं इस बात को आपको थोड़ा इंटरप्ट करना चाहूंगा बिकॉज द वर्ल्ड इज ए विलेज। हाँ हाँ, वही तो रिलायंस कंपनी ने एक स्लोगन किया था, कर लो दुनिया मुट्ठी में। तो दुनिया हमारा मुट्ठी में आ गए हैं और आपको हाँ बिल्कुल मुट्ठी में आ गया है, बिल्कुल बहुत अच्छी बात है। और इससे ही यदि पॉजिटिव इसको लेके चले तो बहुत कुछ हमें सीखने को मिल सकता है। दिक्कत कहाँ आ रही है कि हम इसके है ना, इसके नेगेटिव ड्रॉबैक सोशल मीडिया पे जो चल रहा है, तो बच्चों को इसके बारे में भी बताना चाहिए कि हम आने वाले टाइम में कि जो भी हम फोन पे देख रहे हैं, क्यों ना हम अपने हिस्ट्री को, अपने कल्चर को, अपने जो साइंटिफिक हमारे जो पॉइंट्स हैं, जो हमने अपने इंडिया से मिले हैं या बाहर दूसरे यूनान से मिले, ये कहीं से भी मिले, तो वो चीजें हम सीखें।
अच्छी बात है। थैंक यू सर हमारे साथ जुड़ने के लिए। थैंक यू सर, थैंक यू। प्रदीप सर ने एक बात कहा था कि भारत का सबसे पुराना म्यूजियम है इंडियन म्यूजियम कोलकाता। 1814 সালে কলকাতায় এই মিউজিয়ামটা প্রতিষ্ঠা হয়েছিল। নাথানিয়েল ওয়ালিচ একজন ডেনিশ উদ্ভিদবিদ, তিনি এই মিউজিয়ামটি প্রতিষ্ঠার ব্যাপারে অগ্রণী ভূমিকা ছিলেন। তাকে আমরা ভারতের ফাদার অফ দা মিউজিয়াম বলা হয় এনাকে। তো যাই হোক, মিউজিয়াম বিষয়ে আমরা আরো অনেক কিছু জানবো, শিখবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন টিচার প্রলয় কুমার চ্যাটার্জি, যিনি আমরা বলতেই পারি, মনে করতেই পারি তিনি দিল্লির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ওনাকে দিল্লি বাসিন্দা বলে মনে করতে পারি, কিন্তু ওই যে বললাম করলো দুনিয়া মুঠি মে, দুনিয়া এখন মুঠিতে আছে। উনি কলকাতাতেও থাকেন, এখানে কাজ করেন। উনি একজন টিচার। বাদ বাকি ইন্ট্রোডাকশন স্যার নিজেই বলবেন, এবং আমি এখন প্রলয় স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। প্রলয় স্যার। প্রলয় স্যার শুনতে পাচ্ছেন? প্রলয় স্যার সম্ভবত আপনি মিউট আছেন অথবা শুনতে পাচ্ছেন না। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার বলুন। সকলকে নমস্কার, আমি প্রলয় কুমার চ্যাটার্জি। আমি একজন সিসিআরটি 10 টিচার। সিসিআরটির যে সমস্ত সেমিনার, ওয়ার্কশপ এবং ট্রেনিং প্রোগ্রামগুলো করানো হয় সেই সবগুলিতেই আমি অংশগ্রহণ করেছি। সবার প্রথমে আমি সঞ্জয় দেবনাথ স্যারকে ধন্যবাদ জানাবো যে গত দুদিন ধরে সিসিআরটির যে ওয়েবিনার হচ্ছে সেখানে তিনি অংশগ্রহণ করেছেন এবং সিসিআরটি নির্দেশ মতো তিনি ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডের উপরে আলোচনার জন্য আজকে এই ব্যবস্থাটি করেছেন। দ্বিতীয়ত এখানে উপস্থিত আছেন অনিমেষ দাকে দেখতে পাচ্ছি, জাকির সাহেবকে অনেক ধন্যবাদ। জাকির সাহেব সংক্ষেপে মিউজিয়ামের ব্যাপারটা পুরো বলেছেন। আমার প্রিয় যে স্টুডেন্টরা রয়েছে সঞ্জিদা স্কুলে, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সকল শিক্ষকদের নমস্কার, প্রণাম। এখানে ইন্দ্রজিৎ সাহা উপস্থিত আছেন, একজন সিনিয়র সিসিআরটি 10 টিচার বীরভূম থেকে। ডক্টর ধীরেন মন্ডল হুগলি থেকে উপস্থিত আছেন। এছাড়া রতন দা সম্ভবত হুগলি থেকে উপস্থিত আছেন। আরো অনেকে আছেন। প্রদীপদা বক্তব্য রাখেন, প্রদীপদাকে ধন্যবাদ। জাকিরদা মোটামুটি সমস্ত কিছু বলে দিলেন, তো তবু একটু সংক্ষেপে আলোচনা করতে গিয়ে কিছু কিছু জায়গা টাচ করব। যে প্রায় 16 শতকের প্রথম দিক থেকে মিউজিয়াম শব্দটি ব্যবহার হয়ে আসছে, এবং এটা মনে করার কোনো কারণ নেই যে মিউজিয়াম শব্দ ব্যবহারের আগে মিউজিয়াম ছিল না, এরকম মনে করার কোনো কারণ নেই। পৃথিবীর বিভিন্ন দেশেই নিজের নিজের মতো করে নিজের নিজের নামে মিউজিয়ামের মতো কিছু একটা ব্যাপার স্যাপার ছিল। ভারতে যে ব্যবস্থাটা ছিল সেটাকে জাদুঘর বলে ধরা হয় এবং সেটা মিউজিয়ামের প্রতিশব্দ হিসাবে আমরা ভাবতে পারি। তো এটা একটা গ্রিক শব্দ, MOUACION, মৌসিয়ন। এই গ্রিক শব্দ থেকে পরবর্তীকালে ল্যাটিনের শব্দটা এসছে মিউজিয়াম, ল্যাটিন থেকে অ্যাডপ্ট করা হয়েছে ইংলিশে। তো এই যে MOUACION, মৌসিয়ন, এই শব্দটার অর্থ হচ্ছে কি না, এ প্লেস ডেডিকেটেড টু দ্য মিউজ, অর্থাৎ দেবীদেরকে যে জায়গাটা উৎসর্গ করা হয় সেই জায়গাটাকে মিউজিয়াম বলে উল্লেখ করা হচ্ছে, অর্থাৎ দেবীদের সিট বা দেবীদের আসন। তো কোন দেবী না, যারা শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী, আর্ট অ্যান্ড সায়েন্সের যারা দায়িত্বপ্রাপ্ত দেবী রয়েছেন, যেমন আমরা বাংলায় বা ইন্ডিয়াতে আমরা ভাবি যে মা সরস্বতী হচ্ছেন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, ঠিক সেরকম ভাবে। তো
এইভাবে একটা শব্দকে ব্যাখ্যা করা যেতে পারে, এইভাবে একটা ধারণা এসছে। তো এই যে আমরা বাংলায় জাদুঘর শব্দটা ব্যবহার করি, যাকে খুব সুন্দর করে বলেছেন যে জাদুর মধ্যে কি হয়, জাদুতে একটা আশ্চর্য ব্যাপার থাকে, একটা বিস্ময় থাকে। তো জাদুঘরে গেলে একটা ধারণা থাকে ছোট বাচ্চাদের যে আমরা কিছু আশ্চর্য জিনিস দেখতে পাবো। ছোট বলতে খুব ছোট নয়, আমি হাই স্কুলের লেভেলের বাচ্চাদের বলছি। আমরা যখন ছোটবেলায় গিয়েছিলাম তখন দেখেছি কিছু আশ্চর্য আশ্চর্য জিনিস। তার আগে আমাদের এটা সম্পর্কে ধারণাই ছিল না। আসলে যে অতীত হারিয়ে যায় সেটা কিন্তু বর্তমানের কাছে আশ্চর্য হিসাবেই ধরা পড়ে। তো এই যে বিশ্বায়নের প্রভাবে যে ঢেউ আসছে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অনেক বেশি ইনফরমেশন, অনেক আচরণের ভোগের বিস্তৃত সামগ্রী এবং ভবিষ্যতের অনেক সম্ভাবনা, এই যে একটা ঢেউ আসছে, এই ঢেউয়ের আমরা ভাসতে ভাসতে যখন অনেক দূর এগিয়ে যাই, তখন আমাদের পুরনো আচার আচরণ, আমাদের পুরনো দিনের যে জমানো চিন্তা ভাবনা, কার্যকলাপ, অনেক কিছুকেই কিন্তু আমাদের ত্যাগ করতে হয়। কারণ মানুষের জীবন পরিসর খুব অল্প, তো সবকিছু একসঙ্গে আয়ত্ত করে রাখলেও আমরা চর্চা করতে পারি না সময়ের অভাবে। তো দীর্ঘদিন ধরে যত আমরা এই সমস্ত ঢেউয়ের মধ্যে ডুববো এবং স্রোতে এগিয়ে যাবো, নতুন জিনিসকে তো ভালো লাগে, ক্রমাগত নতুনকে বরণ করতে করতে গিয়ে পুরনোকে তত হারাতে শুরু করি। এছাড়া কালের প্রভাবে অনেক সময় আমরা অতীতকে হারিয়ে ফেলি। বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয় বা যুদ্ধ ইত্যাদি নানা কারণে যুগের পরিবর্তনের ফলে অনেক অতীত হারিয়ে যায়। কিন্তু মানুষের মন স্বভাবতই সেই অতীতকে জানতে বুঝতে চেষ্টা করে। কারণ ভবিষ্যতের জন্য সুন্দর কাঠামো তৈরি করে রাখা এবং বর্তমানকে ভালোভাবে উপভোগ করতে গেলে কিন্তু আমাদের অতীত থেকে শিক্ষা ও অভিজ্ঞতা নিতেই হয়। অতীতকে জানা খুব জরুরি, তার জন্য ইতিহাস এত গুরুত্বপূর্ণ। এই অতীতকে জানার কাজে অনেকটাই সহায়তা করা হচ্ছে জাদুঘর বা মিউজিয়াম। আমরা মিউজিয়ামে গেলে আমাদের অতীতের অনেক কিছু জানতে পারি। অনেক ধরনের মিউজিয়াম থাকে, যাকে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। যেমন হচ্ছে ধরুন হিস্টোরিক্যাল মিউজিয়াম থাকে, আর্কিওলজিক্যাল মিউজিয়াম থাকে, সায়েন্স মিউজিয়াম থাকে। আর জাকিতা বলেছেন যে ঘরগুলো এক একটা মিউজিয়াম, খুব সুন্দর করে বলেছেন। আমরা এখনো কিন্তু গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে পারি যে কিছু কিছু ঘর রয়েছে যেগুলি সম্ভ্রান্ত পরিবার, তারা কিন্তু তাদের বহু পুরনো পূর্বপুরুষের কিছু জিনিস তারা সংরক্ষণ করে রেখেছেন। ঘরের মধ্যে একটা কিন্তু জাদু ঘরের মধ্যে একটা কোণ করে রেখেছেন। যেমন ভাবে একটা সময় আমরা বলতাম যে বিদ্যালয়ের প্রকৃতি কোণ করতে হবে, সরকার থেকে এইভাবে নির্দেশিকা জারি হয়েছিল। বিদ্যালয়ের মধ্যে একটা কোণের মধ্যে আমরা কিছু পাতা, গাছের ডাল, নদীর জল বা সমুদ্রের জল, কিছু পাথর আমরা রাখতাম, বাচ্চাদেরকে আমরা দেখাতাম দেখো প্রকৃতির কি কি জিনিস, শ্যাওলা, মশ, ধান ইত্যাদি ইত্যাদি। তো সেরকম ভাবে অনেক সময় অনেক ঘরের মধ্যেও একটা জায়গাতে এরকম ভাবে পুরনো জিনিসপত্র রাখা হয়। এই সংরক্ষণটা খুব জরুরি। কনজারভেশন আর রেকর্ড কিপিং, এই দুটো কিন্তু খুবই জরুরি পরবর্তী প্রজন্মের জন্য। এছাড়া সবচেয়ে এখন বড় কথা হচ্ছে যে আমাদের উচিত এই যে আমাদের যে সংস্কৃতি, যাকে আমরা ধরে রাখতে চাই, এবং মিউজিয়াম এক্ষেত্রে অনেকটাই সহায়তা করে। আমাদের সংস্কৃতিকে উদ্ধারের ক্ষেত্রে মিউজিয়াম একটা ভূমিকা নিতে পারে। তো এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমরা যদি প্রতিনিয়ত শিক্ষার সঙ্গে সংস্কৃতির কে অঙ্গাঙ্গিভাবে জড়িত করার একটা প্রচেষ্টা চালাই, তাহলে কিন্তু আমরা সংস্কৃতিকে ভুলবো না। তার জন্য শিক্ষকরা, ছাত্রছাত্রীরা, শিক্ষিকারা তারা দায়িত্ব নিতে পারে। বিদ্যালয় পরিবেশে পড়ানোর সময় যদি সংস্কৃতিকে শিক্ষার সঙ্গে অঙ্গীভূত করার একটা তারা চেষ্টা করেন তাদের ডে টু ডে ওয়ার্কে, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। সেক্ষেত্রে আমরা মিউজিয়ামকে ব্যবহার করতে পারি। সবচেয়ে বড় যে কাজটা করা যায় সেটা হচ্ছে প্রত্যেক বিদ্যালয়ে একটা করে মিউজিয়াম তৈরি করা যায়। সেক্ষেত্রে আমাদের সঞ্জয় দার সঙ্গে যোগাযোগ করে তিনি সাহায্য করবেন। সঞ্জয় দা অনেক পুরনো টিচার, মানে সিসিআরটি ট্রেন টিচার, যিনি সেন্টার অফ কালচার রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মিউজিয়ামের ব্যাপারে ট্রেনিং করে এসেছেন এবং অনেক কিছু কাজ করেন সিসিআরটি বলে। অনিমেষ দা আছেন, আরো অনেকেই রয়েছেন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ মিউজিয়াম আছে, তার যে প্রেসিডেন্ট আছেন, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, দিল্লিতে শুনেছিলাম তার বক্তব্য, তিনি বলেছিলেন যে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি বিদ্যালয়ে মিউজিয়াম করতে সহায়তা করবো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কারো সাহায্য না নিয়েও করা যেতে পারে। আমাদের তো প্রয়োজন নেই যে অতীতের জিনিসপত্র খুঁজে এনে সেখানে রাখবো।
আমাদের দরকার হচ্ছে অতীতের জিনিসকে জানা, বোঝা, দেখার চেষ্টা করা এবং তার প্রতিকৃতি বানিয়ে আমরা বিদ্যালয়ে রাখতে পারি। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে বিভিন্ন মিউজিয়ামে গিয়ে নিরীক্ষণ করতে হবে। কলকাতাতে আমাদের জাকিরদা বললেন কলকাতায় ইন্ডিয়ান মিউজিয়াম আছে, সেখানে আমরা যেতে পারি। এছাড়া বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম আছে, সেখানে সায়েন্সের বিভিন্ন রকম জিনিস দেখা যায়। আমরা মিউজিয়াম বলতে এটা কিন্তু নয় যে শুধুমাত্র অতীতের জিনিস থাকবে, মিউজিয়াম হচ্ছে সংগ্রহালয়, সেখানে বিভিন্ন জিনিস থাকবে। যেমন হাওড়াতে রেল মিউজিয়াম রয়েছে, তা আমাদের এই পশ্চিমবঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় অনেক মিউজিয়াম আছে, তা আমরা যেতে পারি এবং যে যে জিনিসগুলো মনে হয় যে আমাদের ছাত্রছাত্রীদেরকে দেখানো দরকার, আমাদের ফেরতদেরকে দেখানো দরকার, আমাদের যে সাথীরা রয়েছেন বিদ্যালয়ে এবং সেগুলো নিয়ে কিছু কাজ করা দরকার, আমরা এসে শিক্ষক ছাত্রছাত্রীরা সবাই একসঙ্গে মিলে এবং কমিউনিটিকে এর সঙ্গে সংযুক্ত করে প্যারেন্ট টিচার্স অ্যাসোসিয়েশনে আলোচনা করে, মাদার্স কমিটির সঙ্গে যোগাযোগ করে এবং কি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যে সিভিক সোসাইটিগুলো আছে, পঞ্চায়েত, পৌরসভা, ক্লাব, উন্নয়ন সমিতি, এনজিও, সিবিও, কমিউনিটি বেসড ভলেন্টারি অর্গানাইজেশন সবার সাহায্য নিয়ে কিন্তু আমরা সোসাইটি ডেভেলপমেন্টের কাজ করতে পারি। এখন এই যে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে, এখানে এই বছরের থিমটা দেওয়া আছে যা দ্য ফিউচার অফ মিউজিয়াম ইন র্যাপিড চেঞ্জিং সোসাইটি। এই যে প্রতিনিয়ত যে সমাজ বদলাচ্ছে, এই যে একটু আগে বললাম বিশ্বায়নের ঢেউ, আরো নানা কারণ আছে। তো এই ক্ষেত্রে আমাদের এই মিউজিয়ামের ভবিষ্যৎ কি? মিউজিয়ামের ভবিষ্যৎ সুন্দর এবং শুভম হতে পারে যদি আমরা আমাদের মধ্যে সেই ইচ্ছাটা প্রকাশ করি এবং আমরা তার জন্য কিছু চেষ্টা চালাই। শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সমাজের মানুষ এবং সমাজকর্মী সবাই একসঙ্গে আলোচনার মাধ্যমে আমরা যদি সমবেতভাবে কিছু কাজ করি, তাহলে আমরা কিন্তু এই জায়গাটাকে একটা সুন্দর আলোকোজ্জ্বল স্থান দিতে পারবো। অর্থাৎ আগামী দিনে মিউজিয়ামের ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে। আর বেশ কিছু আমি বলবো না, অনেকেই রয়েছেন, তাদের বক্তব্য শুনবো। সঞ্জয় দাকে ধন্যবাদ, সকলকে আমার ধন্যবাদ, প্রণাম। এবং জাকিরদার বক্তব্য খুব ভালো লাগলো, অনেক কিছু শিখলাম, জানতে পারলাম। জাকিরদাকে আমি প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ। বিশেষ ধন্যবাদ, কেননা প্রলয় বাবুর সাথে এর আগে বার্তালাপ সেইভাবে হয়নি, শুধু নামেই পরিচয় হয়েছিল। তো সেই হিসাবে সেসব আবার পরবর্তী সময়ে যদি কখনো সুযোগ সুবিধা হয় আবার দেখা যাবে, সেইসব নিয়ে আপনিও ভালোভাবে জানেন। আর একটা কথা যেটা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যে যেদিক তাকাই সেদিক দেখি আজব আজব জাদুর খেল, তাই না? দেখতে পাচ্ছি আমরা। তো জানতে গেলে বিশ্বটাকে চল নাতে যাই আজবখানা, এই ধরনের যে আমাদের কিছু ছড়া যদি কেউ আমরা তৈরি করতে পারি, সেইভাবে আমরা কিন্তু যে আমাদের এবারের যে এই যে মোটো যেটা বললেন প্রলয় বাবু, যে ফিউচার মিউজিয়ামের, সেইগুলো নিয়ে আগামী দিনে আরো যদি এইরকম কোনো কাজের সুযোগ সুবিধা আছে, নিশ্চিতভাবেই আমরা অংশগ্রহণ করবো। সঞ্জয় বাবু, পরবর্তী জনকে এগিয়ে দিন। হ্যাঁ, প্রলয় বাবুকে ধন্যবাদ। আমাদের যে সমস্ত ছাত্ররা আজকের এই অনুষ্ঠানে হাজির আছো, তারা যদি একটু ভিডিওটা অন করো তাহলে আমাদের উৎসাহ আরো একটু বেশি হয়, কারণ অন্ধকারে কথা বলার মতন মনে হচ্ছে। যাই হোক, প্রলয়দাকে ধন্যবাদ। তার সঙ্গে আমার পরিচয় হয়েছে অল্প কয়েক মাস বা 2-1 বছর ধরে। আমি একটু জেনে নিতে চাইবো, हिमाचल प्रदेशेर प्रदीप कुमार जी आप है? प्रदीप जी, हिमाचल प्रदेश आप हो सर? প্রদীপ বাবু লেফট করেছে এইমাত্র। ও, তো যাই হোক, ওনাকে দরকার ছিল। এবার আমি কিছু বলবার জন্য আহ্বান জানাবো ধীরেন স্যারকে। ধীরেন স্যার, আপনি বলুন। সকলকে আমার আজ বিশ্ব মিউজিয়াম ডে, তো আমি 2-1 কথা বলবো। সবার আগে আমি যিনি সঞ্চালনা করছেন তাকে ধন্যবাদ জানাই। জাকির বাবু আছেন, ওনাকে আদাব সেলাম জানাই। আমার সবচেয়ে যার জন্য আমি উদ্বুদ্ধ হই, যে মানুষটাকে আমি একটু আগে শুনলাম, যিনি শত ব্যস্ততার মধ্যে সবাইকে এগিয়ে নেয়, সেই মাননীয় প্রলয় বাবুকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে
শ্রদ্ধা নিবেদন করি। মানে আমি সিসিআরটি তে যাওয়ার বিষয়ে এবং অন্যান্য শিক্ষকদের কিভাবে ছাত্রদের মধ্যে কাজের মধ্যে নিয়োজিত থাকতে হবে সবসময়, যিনি সবসময় আমাদের উদ্বুদ্ধ করেন, সেই পোলাই বাবুর আমি একটু আগে বক্তব্য শুনলাম, খুব ভালো লাগলো। উনি সবসময় আমাদের মধ্যে ইন্ধন যোগান, কি করে কাজ করতে হবে। যখনই কোনো জায়গা থেকে কোনো উৎস পান যে কিছু জানার, উনি সঙ্গে সঙ্গে সবাইকে সেইটা প্রোভাইড করেন। আর কিভাবে বিদ্যালয়ে মানে অন্যদের দিকে না মুখাপেক্ষী হয়ে নিজেই কর্মোদ্যোগী হয়ে ছেলেদের এই মিউজিয়াম বিষয়টি এগিয়ে নিয়ে যেতে পারবে, সেটা পোলাই বাবুর কাছে আমি জানলাম। আর বিশ্ব জাদুঘর দিবসে সবাইকে শুভেচ্ছা জানাই। সবাইও এভাবে এগিয়ে আসুন, কাজ করুন। সবাইকে নতমস্তকে আমি শ্রদ্ধা নিবেদন করি। এই বলেই আমার বাক্যের এখানে বিরাম দিলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ ধীরেন স্যার। সম্ভবত বীরভূম থেকে আপনি যোগদান করেছেন। আমার হচ্ছে হুগলি জেলা, ডক্টর ধীরেন বর্মন। আমার হুগলি জেলা। বিষয় আমার ভূগোল, কিন্তু আমার ভূগোল তো সাবজেক্টের জননী বলা হয়। তো আমি দুদিন আগে একটা বিষয় বলতে চাই, আপনাদের অনুমতি যদি থাকে। যদি আপনার বিষয় হচ্ছে, আমি দুদিন আগে কলকাতা ইউনিভার্সিটিতে গেছিলাম। ওখানে আশুতোষ ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরে আশুতোষ মিউজিয়াম রয়েছে। ওটি সোম থেকে শুক্রবার খোলা থাকে এবং কোনো পারমিশনের বিষয় নেই। যদি স্কুল থেকে ছেলে মেয়েদের নিয়ে যেতে চান, কোনো টাকা পয়সা লাগে না, যেটা অন্যান্য মিউজিয়ামের ক্ষেত্রে লাগে। ওখানে সব মানে পুরো বিনামূল্যে, শুধু স্কুলে একটা লেটার হেড প্যাডে সেদিনকে জমা দিলেই হয়। খুব সুন্দর জায়গা। মিউজিয়াম সম্বন্ধে বাচ্চারা যদি জানতে চায় বিনামূল্যে ওখানে জানতে পারে। দুটো ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে। অনেক বড় একটা মিউজিয়াম। তো এটাই আমার বলার ছিল। নমস্কার। থ্যাংক ইউ স্যার। আপনার কাছ থেকে অনেক তথ্য জানা গেল। আমাদের এই মিটিং এ অনেক ছাত্রছাত্রীদের পাশাপাশি অনেক অভিভাবক অভিভাবিকারাও আছেন, সম্ভবত তারাও শুনছেন। অনেক স্কুলের টিচাররা আছেন, তারাও শুনলেন। সময় সুযোগ মতো তারা তাদের ছাত্রদেরকে নিয়ে যাবেন, এই বিশ্বাসটা আমার আছে। মিউজিয়াম প্রসঙ্গে কথা উঠলে আমাদের মনের মধ্যে দুটো তিনটে প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে কটা মিউজিয়াম আছে? সঠিক হিসাব আমার কাছে নেই। 2023 সালের একটা তথ্য থেকে আমি পড়েছি যে আমাদের দেশে প্রায় 1200 মতো বড় বড় মিউজিয়াম আছে। যেমন কলকাতার ন্যাশনাল ইন্ডিয়ান মিউজিয়াম, দিল্লিতে ন্যাশনাল মিউজিয়াম, এরকম সারা ভারতে 1200 মতো মিউজিয়াম আছে। এবং আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে 2023 সালের হিসাব অনুসারে প্রায় 99টা মিউজিয়াম আছে বড় বড়। এছাড়া বিভিন্ন মনীষীদের বাড়িগুলো, বসত বাড়িগুলো এখন মিউজিয়াম হিসাবে ব্যবহার করা হয়। সেই সংখ্যা হিসাব করলে কয়েক লক্ষ মিউজিয়াম আছে আমাদের রাজ্যে। অনিমেষ স্যার, আপনি ব্যস্ত নন তো? না না, আছি। আমি একটু আগে অনিন্দিতা ম্যাডামকে দেখেছিলাম, তিনি কি আছেন? অনিন্দিতা ম্যাডাম, আপনি আছেন? হ্যাঁ, অনিন্দিতা ম্যাডাম জয়েন করেছেন দেখলাম তো। আচ্ছা, ঠিক আছে, ওনাকে পরে আবার ডেকে নেব। সৌমিত্র পোদ্দার স্যার আছেন? সৌমিত্র বাবু? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, সঞ্জয় দা, নমস্কার। ভিডিওটা অন করুন স্যার, আপনাকে আমাদের ছেলেমেয়েরাও একটু চিনুক। নমস্কার।
নমস্কার, ভালো হ্যাঁ আছেন? স্যার, আমি ভালো আছি। আপনি একটু ছাত্রদের কাছে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করুন। আচ্ছা, পলয় বাবু ভালো আছেন? সবার আগে পলয় বাবুকে নমস্কার, বাকি সমস্ত শিক্ষক নমস্কার জানাই, এবং যা ছাত্রছাত্রী যারা আছে ওদেরকে আমার তরফ থেকে ভালোবাসা থাকলো। সবাই ভালো থাকবে। আচ্ছা, আজকে মিউজিয়াম ডে। এটাই হচ্ছে যন্ত্রের যন্ত্রণা, কথা বলতে বলতে ডিসকানেক্ট হয়ে যায়। ঠিক আছে অনিমেষ স্যার, আপনি ছাড়া আর গতি নেই, আর কাউকে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, সৌমিত্র দা জয়েন করেছেন আর বীরভূম থেকে ইন্দ্রজিৎ দা আছেন। হ্যাঁ, তাহলে অনিমেষ স্যারকে যখন ডেকেছি, অনিমেষ স্যার শুরু করুন। আমি সৌমিত্র বাবুকে, হ্যাঁ সৌমিত্র বাবু আপনি জয়েন করেছেন, আবার শুরু করুন তাহলে। সৌমিত্র বাবু শুরু করুন। ওনার অডিওটা আসছে না, উনি বলছেন অডিওটা আসছে না। সৌমিত্র বাবু আনমিউট করুন। স্যার কিছু শোনা যাচ্ছে না। আমরা সৌমিত্র স্যারকে পরে আরেকবার যোগাযোগ করে ওনার সঙ্গে কথা শোনার চেষ্টা করব। ইন্দ্রজিৎ স্যার আপনি বলুন। প্রণয় বাবু আপনি পরিচালনা করুন, আমি তো বুঝতে পারছি না। অনিন্দিতা ম্যাম। হ্যালো হ্যালো ইন্দ্রজিৎ স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। নমস্কার, আমি আজকের এই আলোচনাতে উপস্থিত সমস্ত শিক্ষককে আমি অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যে এরকম একটা আলোচনার সুযোগ করে দিয়েছেন, এবং ছাত্রছাত্রীদেরকে ভালোবাসা জানাই। আমি প্রলয়দাকে অসংখ্য ধন্যবাদ জানাই, তার কারণ হচ্ছে উনি সবসময় এই সিসিআরটির যে সমস্ত কার্যকলাপ সেখানে যুক্ত থাকার চেষ্টা করেন এবং প্রত্যেককে ইনফরমেশনটা দিয়ে থাকেন। আর দেবনাথ স্যারকেও অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা সুন্দর আলোচনার জায়গা তৈরি করে দিয়েছেন, যেখানে শুধু শিক্ষক নয়, আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা যাতে আজকের এই মিউজিয়াম, ওয়ার্ল্ড মিউজিয়াম ডে এর একটা পার্ট হিসাবে মিউজিয়াম সম্পর্কে কিছু তথ্য এবং জ্ঞান লাভ করতে পারে ছাত্রছাত্রীরা, এবং তাদের মনের মধ্যে মিউজিয়ামের জন্য একটা সুন্দর জায়গা তৈরি হয়, যাতে সেখান থেকে তারা বিভিন্ন জ্ঞান সংগ্রহ করতে পারে, উপলব্ধি করতে পারে, এবং আগামী দিনে তারা তাদের জীবনে কিভাবে এগুলোকে কাজে লাগাবে সেই বিষয়ে তাদের মধ্যে যে বীজ বপনের চেষ্টা চলছে, এটা অসাধারণ বলে আমি মনে করি। আর মিউজিয়াম সম্পর্কে এখন পর্যন্ত যে সমস্ত আলোচনা হলো তাতে বলার মতো আর কোনো জায়গা নেই। হ্যাঁ, মোটামুটি সব বিষয়গুলোই কভার হয়েছে। তবু দু একটা কথা আমি বলতে চাইছি যে মিউজিয়াম আমাদের জীবনের কি গুরুত্ব, মিউজিয়ামের যে গুরুত্ব, এবং ছাত্রছাত্রীদের এটা আমাদের ভবিষ্যতে কি কাজে লাগতে পারে। মিউজিয়াম তো বিভিন্ন ধরনের রয়েছে। আমরা যে শিক্ষা লাভ করি, শিক্ষার যে বিভিন্ন মাধ্যম আছে, তার মধ্যে আমরা দেখে শেখার যে মাধ্যম, অর্থাৎ প্রত্যক্ষভাবে দেখলে বিভিন্ন মিউজিয়াম, যেমন আমাদের কলকাতার জাদুঘর আছে, সেখানে গিয়ে মমি সম্পর্কে বললেন, যেটা বাস্তবে তারা দেখেনি অথচ পড়েছে। যখন মিউজিয়ামে তারা প্রত্যক্ষভাবে দেখবে, তাদের মধ্যে সেই জ্ঞানটা অটোমেটিক সঞ্চারিত হবে, এবং সেই ধারণাটা তারা বইয়ে পড়ে যেটা লাভ করেছে সেটা চাক্ষুষ করতে পারবে, এবং সেই নলেজটা তার জীবন থেকে কোনদিন চলে যাবে না।
এখানেই হচ্ছে একটা মিউজিয়ামের তাৎপর্য বা গুরুত্ব। আমরা চাই যে মিউজিয়ামটা দিন দিন আরো প্রসার লাভ করুক, সমৃদ্ধ হোক এবং বাচ্চারা বা আমাদের ছোট ছোট প্রিয় ছাত্রছাত্রীরা সেটাকে দেখুক এবং সেখান থেকে জ্ঞান অর্জন করুক। তাহলেই আমাদের এই আজকের দিনের সার্থকতা গড়ে উঠবে। এছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন মিউজিয়াম রয়েছে, কিছু স্পেশাল মিউজিয়াম রয়েছে, যেমন শান্তিনিকেতনে একটা স্পেশাল মিউজিয়াম আছে রবীন্দ্র ভবন, বিশ্বভারতীর যে রবীন্দ্র ভবন রয়েছে সেখানে একটা মিউজিয়াম। তো সেখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার যে ব্যবহৃত জিনিসপত্র, ওনার সারা জীবনে যে ডিগ্রি আমি বলবো না, অনার সম্মান, গীতাঞ্জলি, বিভিন্ন যেগুলো লিখে উনি অর্জন করেছিলেন, সেই সমস্ত বিষয়গুলো চাক্ষুষ করার মতো একটা জায়গা তৈরি করে দেয়। তো আমি চাইবো প্রত্যেকে আসুক এবং ভিজিট করুক, এবং আশা করি সমস্ত ছাত্রছাত্রীরা আমরা আগামী দিনে তাদেরকে এই সমস্ত জিনিসগুলোকে সম্পর্কে আরো বিস্তারিত জানাতে পারবো এবং মিউজিয়ামটাকে তাদেরকে চাক্ষুষ করিয়ে মিউজিয়ামের গুরুত্ব, তাৎপর্য এবং সেখান থেকে জ্ঞান আহরণ করতে সম্ভব হবে। আমি আরো একবার সকলকে, সমস্ত গুরুকুলকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমার প্রিয় ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে শুভেচ্ছা জানাই। আগামী দিনে তারা এর গুরুত্ব উপলব্ধি করতে পারবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আমি আমাদের কোনো একজন ছাত্রকে আহ্বান করব ইংরেজি স্যারকে ধন্যবাদ জানানোর জন্য। কেউ এসে স্যারকে ধন্যবাদ জানাও। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ তোমাদেরকে শুভেচ্ছা রইল। আগামী দিনে তোমরা বড় হও, সুন্দরভাবে পড়াশোনা করো, শুভকামনা থাকলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইন্দ্রজিৎ স্যারকে আমাদের সকলের পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ। অনিন্দিতা ম্যাম বোধহয় জয়েন করেছেন আরেকবার। দিদি কি আছেন? স্যার জয়েন করেছেন স্যার, এমনি নেই। এমনি নেই। আচ্ছা, তোমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কয়েকটা প্রশ্ন বলো, আমাদের স্যারেরা আছেন উত্তর দেবেন। নয়তো একতরফা হয়ে যাচ্ছে, আমরা বলছি তোমরা শুনছো। তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো। ওকে ওকে। যদি কোনো ছাত্রের মধ্যে কোনো প্রশ্ন থাকে, নিজের নাম এবং ক্লাস উল্লেখ করে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। নেই কেউ? তাহলে এবার অনিমেষ স্যারকে আহ্বান করছি। অনিমেষ স্যার। নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। প্রথমেই সঞ্জয় দাকে অসংখ্য ধন্যবাদ দ্বিতীয়বারের জন্য আমাকে সুযোগ করে দেয়া। আর তার সঙ্গে যারা এখানে উপস্থিত আছেন, জাকির ভাই, প্রলয় স্যার, বীরেন স্যার, কার্তিক স্যার, অনিন্দিতা ম্যাম, সৌমিত্র স্যার, ইন্দ্রজিৎ স্যার সহ অন্যান্য যারা সমস্ত প্রণম্য শিক্ষকরা আছেন, তাদের সবাইকে এবং আমার ছোট্ট বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা বলবো। আজকে আমার কথা শুরু করার আগে প্রখ্যাত লেখক, প্রাবন্ধিক, চিন্তাবিদ ওরহান পামুকের একটা লাইন দিয়ে কথা শুরু করি। জাদুঘর হলো এমন একটা জায়গা যেখানে সময়কে স্থানের মধ্যে রূপান্তরিত করা হয়। জাদুঘর আন্তর্জাতিক জাদুঘর দিবস বিষয়টাকে মাথায় রেখে, সামনে রেখে সিসিআরটির নির্দেশে এবং সঞ্জয় দার উদ্যোগে যে ওয়েবিনারের আয়োজন করা হয়েছে, সেখানে আমরা সবাই সংযুক্ত হতে পেরেছি, এটা একটা খুব আনন্দের কথা। তো আমার আগে যারা বলেছেন মোটামুটি অনেকটাই বলা হয়ে গেছে, বিশেষ আর কিছু নেই। জাকির ভাই, প্রলয় দা সবাই বেশিরভাগটাই বলে দিয়েছেন। তো তবু দু একটা কথা বলতে হয়। সেটা হচ্ছে যে আমরা আরেকবার আমাদের এই বলা কথাগুলো রিক্যাপিচুলেট করে নিই। যে ইন্টারন্যাশনাল
মিউজিয়াম কাউন্সিলের আহ্বানে 1977 সালের 18ই মে প্রথম এই দিনটি পালন করা হয় আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে, এবং তারপর থেকে প্রতি বছর সারা বিশ্বে জাদুঘরের ভূমিকা প্রসারের জন্য এই দিনটাকে অন্যান্য দিবসের মতো করে আন্তর্জাতিক জাদুঘর দিবস উদযাপন করা হয়। এবং প্রত্যেক বছর এই জাদুঘর দিবসের একটা থিম থাকে। তো এই বছরের থিম, যেটা দ্রুত পরিবর্তনশীল সম্প্রদায়ের জাদুঘরের ভবিষ্যৎ বলে আগে উল্লেখ করেছেন। এখন বিষয় হচ্ছে যে আমরা জাদুঘরে যাই, জাদুঘরে বিভিন্ন জিনিস দেখি, কিন্তু জাদুঘরটা আসলে কি? অনেকের কিন্তু আমাদের, বিশেষত যারা আমাদের ছোট বন্ধুরা আছে, সবার কাছে স্পষ্ট ধারণা থাকে না। আমরা এটা অনেকেই জানি না যে জাদুঘর হলো কেবল মাত্র যে নিদর্শনগুলো আছে সেগুলোর ভান্ডার নয়। জাদুঘর হলো সাংস্কৃতিক সংরক্ষণ, শিক্ষা ও আন্তঃসাংস্কৃতিক যে সংলাপ, তার একটা গতিশীল প্ল্যাটফর্ম। জাদুঘর ইতিহাসকে সংরক্ষণ করে। সেই ইতিহাস মানুষের সংগ্রামের ইতিহাস, বিজয়ের ইতিহাস, নানান উদ্ভাবনকে অনুপ্রাণিত করে তাকে সংরক্ষণ করার ইতিহাস। এই সমস্ত কিছুই আমাদের পুরনো দিনের গল্প বলার জায়গা, গল্প শোনা, গল্প দেখার জায়গাটা হলো জাদুঘর। আমাদের ভারতবর্ষে বর্তমানে সঞ্জয় দা একটা পরিসংখ্যান দিয়েছিলেন, আমিও দেখছিলাম, ছোট বড় মাঝারি সমস্ত রকম মিলিয়ে ভারতবর্ষে বর্তমানে জাদুঘরের সংখ্যা প্রায় 14,221টা। এর মধ্যে উত্তরপ্রদেশে সব থেকে বেশি 2,152টা, তারপরে মহারাষ্ট্রে 1,478টা, এবং তারপরে আমাদের পশ্চিমবঙ্গে 1,215টা জাদুঘর আছে। এই জাদুঘর কোথায় শুরু হলো, কখন শুরু হলো? একটা সংক্ষিপ্ত ধারণা জাকির স্যার আগেই দিয়েছেন যে ভারতের জাদুঘরের ইতিহাস কিন্তু অনেকটাই পুরনো। আর এই জাদুঘরের যাত্রা শুরু হয়েছিল 18 শতকের একদম শেষ ভাগে গিয়ে, যখন স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছেন। এরপর 1796 সালে সোসাইটির সদস্যরা একটা জাদুঘর তৈরির সিদ্ধান্ত নিলেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে আরো কিছুটা সময় চলে গেল। 1814 সালে এসে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের কর্তৃপক্ষ ইন্ডিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠা করলেন। প্রথমে এর নাম ছিল এশিয়াটিক সোসাইটি মিউজিয়াম, তারপরে নাম পরিবর্তিত হয়ে হলো ইম্পেরিয়াল মিউজিয়াম, এবং অবশেষে ইন্ডিয়ান মিউজিয়াম, যেখানে আমরা সবাই যাই। 1949 সালে ইন্ডিয়ান মিউজিয়াম এখানে স্থানান্তরিত হলো, এবং তারপর থেকে সেটা জয়যাত্রায় এগিয়ে চলেছে। এখন এই যে মিউজিয়ামের গল্প আমরা করছি, মিউজিয়ামে আমরা কম বেশি অনেকেই গেছি বা অনেকে এখনো যেয়ে উঠতে পারিনি। মিউজিয়াম কিন্তু নানান ধরনের হয়। কেমন হতে পারে মিউজিয়াম? মিউজিয়াম প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম হয়, আর্ট গ্যালারি চিত্রকলার মিউজিয়াম হয়, বায়োগ্রাফির মিউজিয়াম হয়, সামরিক মিউজিয়াম, ওয়ার মিউজিয়াম যেটাকে বলা হয় সেটা হয়, সায়েন্স মিউজিয়াম হয়, আর চিলড্রেন্স মিউজিয়াম। এর মধ্যে প্রত্নতাত্ত্বিক মিউজিয়ামের ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম বিশ্বের একটা অগ্রগণ্য। আর যদি চিত্রকলা মিউজিয়ামের ক্ষেত্রে ধরি, সেখানে ব্রিটিশ মিউজিয়াম, লুভের মিউজিয়াম, এগুলো বিশ্বের সেরা। এই বায়োগ্রাফি মিউজিয়াম বস্তুটা কি? কোনো মনীষী বা কোনো বিশিষ্ট ব্যক্তির স্মরণে তাদের ব্যবহার্য জিনিস, তাদের সেই সময়কালীন বিভিন্ন ছবি দিয়ে, তাদের কীর্তি গাথা দিয়ে যে মিউজিয়াম গুলো তৈরি করা হয়, সেগুলো হচ্ছে বায়োগ্রাফি মিউজিয়াম। যারা দিল্লিতে গেছেন, দিল্লি নেহেরু মিউজিয়াম বা ইন্দিরা গান্ধীর যে মিউজিয়াম আছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ, সুন্দর, দুটো বায়োগ্রাফিক্যাল মিউজিয়ামের মধ্যে পড়ে। এছাড়া আমরা অনেকে বেলুড়ে গেছি। বেলুড়ে ভূগর্ভস্থ মিউজিয়াম আছে শ্রীরামকৃষ্ণদেবের স্মরণে। রামকৃষ্ণদেব, বিবেকানন্দের ছোটবেলাকার এবং
থেকে শুরু করে কর্মজীবনের সবটুকু বিভিন্ন গ্রাফিক্স মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে, সেটাও কিন্তু বায়োগ্রাফিক্যাল মিউজিয়াম। আর বাংলাদেশে যদি যাওয়ার সুযোগ হয়, এখানে গোপালগঞ্জের বঙ্গবন্ধু মিউজিয়াম একটা অসাধারণ বায়োগ্রাফি মিউজিয়াম, সেই সঙ্গে মুক্তিযুদ্ধের মিউজিয়াম। এছাড়া যে সামরিক মিউজিয়াম, আমাদের দেশে এই মুহূর্তে প্রায় 9টা সামরিক মিউজিয়াম আছে। একটু ছোট করে পরিচয় দিইনি তোমাদের সঙ্গে। সেটা হলো সিমলাতে আছে আমাদের সেনা ঐতিহ্য জাদুঘর, জয়সালমীরে আছে জয়সালমীর ওয়ার মিউজিয়াম, মহারাষ্ট্রের নাসিকে আছে আর্টিলারি মিউজিয়াম, গোয়াতে আছে নৌ বিমান চলাচল মিউজিয়াম, আর পালাম এয়ারফোর্সের ঘাঁটি, পালামে আছে ইন্ডিয়ান এয়ারফোর্স মিউজিয়াম। যারা ভাইজাগ বেড়াতে গেছো সবাই এখানটায় গেছো, ভাইজাগে বেড়াতে গেলে এখানটা আমরা সবাই যাই। ভাইজাগের কুরুসওয়া সাবমেরিন মিউজিয়াম খুব আকর্ষণীয়। এই একটাই জায়গা যেখানে আমরা সরাসরি সাবমেরিনের মধ্যে ঢুকে দেখতে পারি। আর মহারাষ্ট্রের আহমেদনগরে আছে ক্যাভালরি ট্যাঙ্ক মিউজিয়াম, ট্যাঙ্কে দেখার সুযোগ আছে ওখানে। আর আন্দামানের পোর্ট ব্লেয়ারে সামুদ্রিক নৌ মেরিন মিউজিয়াম। আর 9 নাম্বার হচ্ছে বেঙ্গালুরু, কর্ণাটকের বেঙ্গালুরুর হেরিটেজ সেন্টার ও অ্যারোস্পেস মিউজিয়াম। আবার রিসেন্টলি কলকাতাতে একটা এয়ারক্রাফট মিউজিয়াম হয়েছে নিউ টাউনে, সেখানেও বেশ কিছু দেখার বিষয়গুলো রয়েছে। নানান দিকেই মূল্যবান সম্পদগুলো আমাদের নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু দেশ বিদেশের কথাই বললাম, আমরা তো আসলে নিজের ঘরের জায়গাটুকু বাদ দিয়ে বাইরে বেশি যেতে পছন্দ করি, দেখতে পছন্দ করি। আমাদের ঘরে কি আছে? ঘর মানে আগে রাজ্যের কথায় আসে। আমাদের পশ্চিমবঙ্গে, আমি আগেই বলেছি যে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 1215টা ছোট বড় মাঝারি মিলিয়ে মিউজিয়াম আছে বা সংগ্রহশালা আছে। এর মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ সংগ্রহশালার নাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এটা হলো ন্যাশনাল মিউজিয়াম জাদুঘরের কথা তো আগেই বলেছি, একাডেমি অফ ফাইন আর্টসের মিউজিয়াম, বিড়ালা ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়াম, গুরুসদয় মিউজিয়াম, ভীষণ সুন্দর একটা জায়গা গুরুসদয় মিউজিয়াম। মালদায় বেড়াতে গেলে কেউ মালদা মিউজিয়াম, কলকাতায় মার্বেল প্যালেস, নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে নেতাজি ভবনে নেতাজি মিউজিয়াম, নেহরু মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। রবীন্দ্রনাথের স্মৃতিতে যেমন শান্তিনিকেতন বোলপুর রবীন্দ্র ভবনে রবীন্দ্র মিউজিয়াম আছে, ঠিক তেমনি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেও একটা রবীন্দ্র মিউজিয়াম আছে, অসাধারণ জিনিস। কলকাতার সায়েন্স সিটি, একবার সবাই আমাদেরকে যেতে হবে সেখানে, খুব ভালো জায়গা। আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্ট, যেটা একটু আগে স্যার বলছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর নিয়ে তৈরি হয়েছে। মুর্শিদাবাদ সবাই ঘুরতে যায়, কিসের টানে? হাজারদুয়ারি প্যালেস, হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম। মুর্শিদাবাদের প্রতিটা জায়গাতে যেখানে যেখানে যাই না কেন আমরা, কাঠগোলা বাড়ি বলো, হাজারদুয়ারি বলো, জগৎ শেঠের বাড়ি বলো, যেখানেই যাই না কেন প্রত্যেকটা বাড়ি কিন্তু একটা একটা মিউজিয়াম, একটা একটা ইতিহাসের গল্প আমাদের সামনে তুলে ধরে। চট করে উইকেন্ডে বেড়াতে যাওয়ার নাম করলেই দীঘা যাওয়ার কথা মনে পড়ে। আমাদের মধ্যে অনেকেই হয়তো খুব শিগগিরই যাবেন দীঘাতে, বা তোমরা গরমের ছুটি চলছে যাবে। দীঘাতে যাই, সমুদ্রের হাওয়া খাই, মাছ ভাজা খাই, এইটুকু। কিন্তু দীঘাতে কিন্তু একটা খুব সুন্দর সায়েন্স মিউজিয়াম আছে। ওল্ড দীঘা থেকে ছাড়িয়ে নিউ দীঘার দিকে গিয়ে যেতে রাস্তার বাঁদিকে পড়ে দীঘা সায়েন্স মিউজিয়াম। নিজে হাতে কলমে পরীক্ষা করে নেবার একটা সুন্দর জায়গা এই দীঘা সায়েন্স মিউজিয়াম। কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়ামে যেরকম ব্যবস্থা আছে তার একটা ছোট সংস্করণ এইটা। এগুলো তো হলো আমাদের মিউজিয়ামের নানান দিকে ঘুরে বেড়ানোর জায়গা। আরেকটু ছোট করে আসি, আমাদের জেলা উত্তর 24 পরগনায় কিন্তু ইতিহাস ছড়িয়ে আছে, সবটা আমরা মনে রাখি না। আমাদের এখানে দুটো উল্লেখযোগ্য মিউজিয়াম আছে। একটা হলো আমাদের বেড়াচাপা, দেগঙ্গা বেড়াচাপার কাছে চন্দ্রকেতুগড়।
চন্দ্রকেতুগড়ের মিউজিয়াম, যেটা ওখানে খনামিহিরের ঢিবি, ওখানে একটা মিউজিয়াম তৈরি হয়েছে। আর ওখান থেকে যে প্রত্ন সামগ্রী পাওয়া গেছে সেগুলোর বেশিরভাগটাই কলকাতার আশুতোষ মিউজিয়ামে স্থানান্তরিত করা হয়েছে। ওইখানে আমরা রাজা বিক্রমাদিত্যের আমলে সেই নবরত্নের অন্যতম বরাহ মিহির এবং তার পুত্রবধূ খনার নামে, প্রজ্ঞা মনীষী খনা, তার নামে নামযুক্ত খনার ঢিবি ওখানে আবিষ্কৃত হয়েছে এবং ওখান থেকে সেই সময়কার বিভিন্ন ধরনের প্রত্ন সামগ্রী আবিষ্কৃত হয়েছে। আমরা চেষ্টা করব ওখানে গিয়ে আমাদের নিজের জেলা, নিজের জায়গার ইতিহাসকে জানার। আরেকটা জায়গা হচ্ছে দেবগ্রামের জাদুঘর। দেবগ্রামের জাদুঘরে গুপ্ত আমলের বিভিন্ন নিদর্শন রাখা আছে। সব থেকে একটা খারাপ লাগার জায়গা যে ভারতবর্ষের যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতার আবিষ্কার, হরপ্পা মহেন্দ্র সভ্যতার আবিষ্কার যার হাত ধরে, এই প্রত্নতাত্ত্বিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বনগাঁর মানুষ, অথচ তার নামে একটা স্কুল আছে কিন্তু কোনো মিউজিয়াম কিন্তু আমাদের এখানে নেই। আর আমাদের সঞ্জয় বাবু যেখানে শিক্ষকতা করেন, চৌবেরিয়া, দীনবন্ধু মিত্রের কর্মভূমি, জন্মভূমি, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী ইতিহাসে, নীল বিদ্রোহ ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার বাড়িটা ভগ্নদশা, আর কতগুলো ইট আছে জানি না, সঞ্জয়বাবু ভালো বলতে পারবেন। তাকে নিয়ে, ভারতবর্ষের ইতিহাসকে নিয়ে অনেক সুন্দর মিউজিয়াম তৈরি হতে পারত। যাই হোক, উদাসীনতা সেটা হয়নি। আমরা এই জায়গাগুলোকে হারিয়ে ফেলি। তার মধ্যে কিছু জায়গা আছে, ব্যারাকপুরের গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম। আরেকটা কথা, আমাদের বনগাঁর আরেক কৃতি সন্তান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনি বনগাঁ হাই স্কুলের ছাত্র, আমিও সেই একই স্কুলের ছাত্র, তার জন্য অত্যন্ত গর্ব অনুভব করি। তো বনগাঁ হাই স্কুলে একটা মিউজিয়াম তৈরি করা হয়েছে শতবর্ষের পুরনো ভবনের দোতলায়। সেই মিউজিয়ামে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত সেই মিউজিয়ামে তার ব্যবহার্য বিভিন্ন জিনিস, পাণ্ডুলিপি, সেগুলো সংরক্ষিত করা হয়েছে। একটা দেখার মতো জিনিস। তো এই যে জিনিসগুলো নানান দিকে ছড়িয়ে আছে, সেগুলো একত্রিত করা। জাকির স্যার বলছিলেন যে আমরা কিন্তু প্রত্যেকের বাড়িতে একটা একটা করে মিউজিয়াম তৈরি করতে পারি। আমাদের ছোটবেলায় খেলার ছলে অনেক কিছু আমাদের নেশা তৈরি হয়। অনেকের আছে, জাকির স্যার বললেন ডাক টিকিট সংগ্রহ করা, কয়েন সংগ্রহ করা। আবার তার সঙ্গে আমি সংযোজন করি পুরনো দেশলাইয়ের বাক্স, দেশলাইয়ের বাক্সের যে খাপগুলো। এখনো তো দেশলাই প্রায় ছোট হতে হতে বাদ চলে গেছে, লাইটারের জায়গায় চলে এসেছে। দেশলাই বাক্সের খাপ সংগ্রহ করা কিন্তু একটা নেশা। ট্রেনের টিকিট, যখন ছোটবেলায় ট্রেনে চড়েছি, শক্ত মোটা পিসবোর্ডের হলুদ রঙের টিকিট ছিল। তারপরে আসলো কাগজের টিকিট, কম্পিউটার বেস, এখনো সেটাই আছে। আর এখন তো সবার মোবাইলে টিকিট কাটা যায়, ডিজিটাল টিকিট হয়ে গেছে। এই যে বিবর্তনের ইতিহাস, এটা কিন্তু আমরা ঘরেই আমরা সংরক্ষণ করতে পারি। আমাদের ছোট্ট বন্ধুদের একটা বলার, আমরা সবাই ঘড়ি পড়ি কম বেশি। একটু বাড়িতে খোঁজ নিয়ে দেখবে তোমার ঠাকুর দাদা যে ঘড়ি পড়তেন, তোমার বাবা যে ঘড়ি পড়তেন, আর তুমি কোন ঘড়ি পড়ো। এই তিনটে প্রজন্মের ঘড়িগুলোকে যদি পাশাপাশি রাখা যায়, নিজেরাই বিবর্তনটা দেখতে পাবে, পরিবর্তনটা দেখতে পাবে। সেটাকে সংরক্ষিত করে রাখলে সেটাও কিন্তু ইতিহাসের জায়গা নেবে। বাড়িতে এখন কম বেশি সবাই আমরা মোবাইলে আসক্ত। ফোনের ব্যবহার যখন থেকে শুরু হয়েছিল, সেই সময়কার ফোনের যে রিসিভার গুলো ছিল সেগুলো কেমন ছিল, তারপরে যখন মোবাইল ফোন আসলো সেগুলো কেমন হলো, আর এখন সেই যেটাকে আমরা ছোট আমপাড়া সেট বলি আর এখনকার যে অ্যান্ড্রয়েড সেট বলি, এই যে পরিবর্তনগুলো পরপর রাখলে কিন্তু অনেক কম বেশি সব বাড়িতেই বাতিল ফোনের সেট আছে। এগুলোকে সাজিয়ে একটা জায়গায় রাখলেই কিন্তু সেটা একটা লাইব্রেরি তৈরি হয়ে যায়। স্যার বলছিলেন বাড়ির ব্যবহার্য পুরনো জিনিস। এক্ষেত্রে আমি আমার একটা নিজের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমি সময় নিয়ে নিচ্ছি অল্প এক্ষুনি। তো
সেটা হচ্ছে আমাদের বাড়িতে আমার ঠাকুমার বিয়ের একটা শাড়ি আছে, আজ থেকে 100 বছর আগে নিয়ার অ্যাবাউট। তো সেই শাড়িটা কিন্তু মানে প্রজন্মের পর হস্তান্তরিত হতে হতে ভাগ্যচক্রে আমার হাতে এসে পড়েছে। মানে আমার ঠাকুরদাদা, ঠাকুমা ছোট বয়সে মারা যান, ঠাকুরদাদা সেই শাড়িটা আমার মায়ের কাছে দিয়েছিলেন, আর আমার মা সেই শাড়িটা তার পুত্রবধূর হাতে তুলে দিয়েছেন। তার যে জৌলুস, তার যে চেহারা আজও অমলিন। হয়তো ঠিকভাবে পড়া যাবে না, কিন্তু এই যে একটা ইতিহাসের 100 বছর পুরনো একটা শাড়ি, ঠাকুমার বিয়ের শাড়ি, সেটা হাত বদল হতে হতে আমার হাতে আসলো, এইটা কিন্তু একটা ইতিহাসের দলিল। অনেকের বাড়ির ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। অনেকে জাকির স্যারও বলছিলেন কয়েন কালেক্টের কথা, আমাদের বন্ধুদের অনেকেরই বাড়ির বাবা, কাকা, বোন, আত্মীয় স্বজনরা হয়তো কাজের সূত্রে বিদেশে থাকেন, সেখান থেকে ফেরার সময় কিছু নোট বা কয়েন সংগ্রহ করে নিয়ে আসেন। সেইগুলোর সঙ্গে আমাদের দেশে 15 দিনের কয়েন, 1 আনা, 2 আনা, 5 আনা, 10 আনার কয়েন, 20 পয়সা, 50 পয়সা, যেগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে, একটা জায়গায় ফ্রেমিং করলে কিন্তু একটা সুন্দর কয়েনের কালেকশন হয়। সেটা আমরা যারা উৎসাহী আমাদের বাড়িতেই আমরা নিজেরা করতে পারি। আর তোমাদের সোর্সের জন্য বলি, সঞ্জয় বাবু কিন্তু অসাধারণ একটা এই কয়েন নোটের কালেকশন আছে, উনি আমাদের দেখিয়েছেন, ভীষণ সমৃদ্ধ হয়েছে আমরা। ধন্যবাদ সঞ্জয় বাবুকে এরকম ভাবে আমাদেরকে উৎসাহিত করবার জন্য। তো এইভাবে আমরা নিজেরা কিন্তু আমাদের বাড়িতেও মিউজিয়াম তৈরি করতে পারি, এবং আমাদের মনে হয় সেই চেষ্টাটা আমাদের সবারই করা উচিত। কারণ আমরা যেটা দেখে হাসলাম, আমরা যেটা দেখছি, তার অনেক কিছু হারিয়ে গেছে। সেটা ব্যবহার্য জিনিস বলো, খাবার জিনিস বলো, যা খুশি বলো, কিন্তু আমাদের উত্তর পুরুষ যারা আসবে, আমাদের পরবর্তী যারা আসবে, তাদের কাছে কিন্তু আমাদের ইতিহাসটাকে তুলে ধরার একটা দায় এবং দায়িত্ব আমাদের থেকে যায়। সবটাই ওই বই পড়ে পুঁথিগত বিদ্যার মাধ্যমে কিন্তু অর্জন করা যায় না। প্র্যাকটিক্যালি না দেখলে, প্র্যাকটিক্যালি না বুঝলে সেই কাজগুলো করা সম্ভব হয় না। তো আমরা যদি সবাই মিলে চেষ্টা করি কোন একটা বিষয় নিয়ে আমাদের নিজের ঘরে ঘরে একটা একটা করে এরকম ভাবে দিনের মধ্যে কিছুটা সময় বাঁচিয়ে একটা জায়গা তৈরি করব, আমরা অবশ্যই করতে পারি। এখন যত দিন যাচ্ছে আমাদের ইতিহাসকে ভুলে যাওয়ার প্রবণতাটা বাড়ছে, আর আমরা যারা এই শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি আমাদের দায় দায়িত্ব দুটোই আরো বেড়ে যাচ্ছে ইতিহাসকে স্মরণ করে দেওয়ার। কারণ আমাদের ইতিহাসের উপরে দাঁড়িয়েই আমাদের ভবিষ্যৎটা কিন্তু তৈরি হয়। সেই জন্য মিউজিয়াম শুধুমাত্র বেড়ানোর জায়গা নয়, আমাদের শেখার জায়গা, দেখার জায়গা, অনুভব করার জায়গা। আমাদের একটা সমৃদ্ধশালী ইতিহাসকে আরেকবার মনে করে নিয়ে আরো সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার জন্য মিউজিয়ামটা, জাদুঘরটা দেখা, দেখানো, জানা বোঝা সবটুকুই প্রয়োজন। আবারও সঞ্জয় বাবুকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। অনিমেষ স্যারকে অনেক ধন্যবাদ। অনিমেষ স্যার কতগুলো উদাহরণ দিচ্ছিলেন, জাকির স্যার কতগুলো উদাহরণ দিচ্ছিলেন, প্রলয় বাবুও বললেন। মিউজিয়াম তৈরি করতে গেলে সর্বপ্রথম একটা কালেকশন দরকার, এবং এই কালেকশনটা কিন্তু খুব বেশি পরিশ্রম সাধ্য বিষয় নয়। আমি তোমাদেরকে দেখাই, এই যে আমার কাছে কতগুলো বই আছে, এই বইগুলো হচ্ছে আমাদের স্কুলের ডায়েরি। তোমরা প্রত্যেকেই একটা করে স্কুলের ডায়েরি পেয়েছো। আমি প্রায় 22-23 বছর স্কুলে আছি। এই 22-23 বছরের মধ্যে একটা বা দুটো ডায়েরি আমার কাছে নেই, আর বাদ বাকি প্রত্যেক বছরের প্রত্যেকটা ডায়েরি কিন্তু এই। সুতরাং এই 20টা ডায়েরি যদি আমি পাশাপাশি রাখি, এটা কিন্তু একটা বিরাট কালেকশন। দেখো, প্রথমে আমাদের ডায়েরিটা যেটা আমার কাছে আছে কয়েকটা পাতার, চেহারাটা দেখেই বুঝবে। এটা হচ্ছে 2004-5 সালের, নিচে দেখো লেখা আছে 2004-5। তারপর থেকে প্রত্যেক বছরের ডায়েরিগুলোকে আমি সংগ্রহ করে রেখেছি। স্কুলে যদি কোনোদিন মিউজিয়াম হয়, এটা খুব উপকারী হবে। এবার এই
ডায়েরিগুলো থেকে কি পাওয়া যাবে? প্রত্যেক বছরের ডায়েরিগুলোতে বিদ্যালয়ের টিচারদের একটা নামের তালিকা থাকে, বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্যদের নামের তালিকা থাকে। আমরা এই ডায়েরি থেকে বেছে নিতে পারি, জেনে নিতে পারি যে 20 বছর আগে আমাদের বিদ্যালয়ে আমাদের গ্রাম থেকে, স্কুলের পাশের গ্রাম থেকে, কোন গ্রাম থেকে কে কে পরিচালন সমিতিতে ছিলেন। এই দেখো একটা বাক্স, এই বাক্সটার ওজন কমপক্ষে 5 কিলোগ্রাম হবে। এই বাক্সটা সবই কয়েনে ভর্তি। এটা আমার কালেকশন। পৃথিবীর 52টা দেশের কয়েন এখানে আছে। এগুলো, এর মধ্যে অনেক সোনার কয়েনও আছে, রূপোর কয়েনও আছে, তামার কয়েন, টিনের কয়েন, এগুলো আছে। এটা একটা সোনার কয়েন, তেমনি এটা একটা রূপোর কয়েন। এই কয়েনটা সোনার দোকান থেকে কিনেছি। এছাড়া এই যে কয়েনগুলো রয়েছে, আমার কাছে প্রায় 40 রকমের ভারতের এখন চালু থাকা 5 টাকার কয়েন আছে। কোনটা রবীন্দ্রনাথের স্মারক, কোনটা নেতাজির স্মারক, কোনটা মাদার টেরিজার স্মারক, কোনটা ইন্দিরা গান্ধীর স্মারক। এইরকম করে একটা বিরাট কালেকশন। এটা কিন্তু মিউজিয়ামের একটা উপাদান। তো যাই হোক, এরকম ধরনের অনেক কথা, অনেক গল্প মিউজিয়ামে গেলে জানা যাবে। ভাস্কর স্যার কি আছেন? হ্যাঁ, ভাস্কর স্যার, আমি এখন ভাস্কর স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তবে তার আগে অনিমেষ বাবুকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে, আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। তার মূল্যবান সময় খরচ করেছেন আমাদের জন্য, আমরা সমৃদ্ধ হয়েছি। এখন ভাস্কর স্যার একটু নিজের ইন্ট্রোডাকশন। ধন্যবাদ। নমস্কার। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি একটু বিলম্বে আসার কারণে আর তার সঙ্গে সঙ্গে আপনারা যেভাবে অনিমেষ বাবু বা স্যার যেভাবে আলোচনা করছিলেন, তা আমি নিজে সমৃদ্ধ হলাম। আমি পান্ডুয়া অর্থাৎ হুগলি রানাগড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং সিসিআরটির সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। আমি হুগলি ডিস্ট্রিক্টের ডিআরবি। স্যার যেভাবে আলোচনা করলেন, একটা মিউজিয়াম, একটা ইতিহাস, সেটা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে সেটা যদি আমরা প্রবাহটা চালু করতে পারি, অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, অর্থাৎ মিউজিয়ামে যদি আমরা যাই এবং ছাত্রছাত্রীদের সেখানে, আমার এখনো মনে আছে আমি এখান থেকে প্রায় 30 বছর আগে ছাত্রছাত্রীদের নিয়ে রাজগীরে গেছিলাম। 30 বছরের বেশি হবে। রাজগীরে একটা ভালো মিউজিয়াম আছে এবং নালন্দা বিশ্ববিদ্যালয় সংলগ্ন আরেকটা মিউজিয়াম আছে। সেই মিউজিয়ামে বিভিন্ন বিষয় রাখা আছে। ছাত্রছাত্রীরা সেগুলো জিজ্ঞাসা করছিল এবং আমার যতটা ধারণা ছিল সেগুলো, তো ওখানে দেখেছিলাম একটা ডেকোরেশন, অর্থাৎ লাঠি। সেই লাঠি বয়স্ক ব্যক্তিরা যেভাবে সেই সময়কার সেই ওয়েল ডেকোরেটেড লাঠি, সেটা আমরা যেমন বৃদ্ধ বয়সে যেটা হাতে নিয়ে চলাচল করে, সেটা এখন আমার মনে আছে। সঞ্জয় বাবু যেমন কয়েন সংগ্রহ করেন, এটা আমারও নেশা। আমার কাছে সঞ্জয় বাবুর মতো অত না হলেও বা অনেক ক্ষেত্রে হয়তো বেশিও থাকতে পারে। ভারতের বিভিন্ন মুদ্রা আমার মোটামুটি, আমার কাছে এখনো সব থেকে বেশ পুরনো যে কয়েনগুলো আছে, সেখানে 1500 বা তার আগে যেসব কয়েন স্যার দেখাচ্ছিলেন সোনার কয়েন, আমার কাছেও আছে।
এগুলো আমি দেখি বারবার, সেটা আমি দেখি এবং নিজেকে সমৃদ্ধ করতে পারি। সমৃদ্ধ হই সে সময়কার। আর সেই ধাতু কি ধাতু দিয়ে তৈরি হতো, তা সঞ্জয় বাবুকে আমার এই যে উদ্যোগ, এই যে উনি এই উদ্যোগটা নিয়েছেন ছাত্রছাত্রীর মধ্যে মিউজিয়াম ডেতে, ওয়ার্ল্ড মিউজিয়াম ডেতে, তিনি আজকে সামান্য হলেও ছাত্রছাত্রীর মধ্যে এই বিষয়টা উপস্থাপন করেছেন এবং ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছেন। কারণ আমি অনিমেষ বাবুর আলোচনা থেকে আমি যতটুকু নিজেকে সমৃদ্ধ হলাম, নিজেকে সমৃদ্ধ করতে পারলাম, তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই নিজেরাও সমৃদ্ধ হলো। তাই আবারও এখানে উপস্থিত সকল আমার স্নেহের ছাত্রছাত্রীকে ভালোবাসা, এবং যেসব শিক্ষাগুরু এখানে আছেন, শিক্ষক মশাইরা আছেন, তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা, ধন্যবাদ, প্রণাম এইরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। সঞ্জয় বাবু আরো নতুন নতুন যেসব উদ্যোগ নেবেন আমি অবশ্যই সঙ্গে থাকব। আর পান্ডুয়া একটা ঐতিহ্যবাহী জায়গা, আপনারা জানেন এখানে পান্ডুয়া একটা বিশাল মিনার আছে। সেই মিনারটা তৈরি হয়েছিল কুতুব মিনারেরও আগে। কথিত আছে যে কুতুব মিনার তৈরি, আপনারা পান্ডুয়ার ইতিহাস বা নেটে ঘেটে দেখতে পারেন যে কুতুব মিনারটা এই পান্ডুয়া মিনারের আদলে তৈরি হয়েছিল, দেখে দিয়ে তৈরি হয়েছিল। এখন সেই মিনারটা ভগ্নপ্রায়। সেখানে প্রায় 5 থেকে 600 বছর আগেকার একটা মেলা চলত পান্ডুয়ার মিনারের ঠিক কাছেই, নিকটেই ভগ্নপ্রায় রাজবাড়ি আছে এবং পান্ডুয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বহু মন্দির এবং মাজার, যেগুলো আমি বলবো যে সংরক্ষণ করে রাখলে আগামী দিনে ছাত্রছাত্রীরা তাদের একটা শিক্ষণীয় বিষয় কিন্তু থাকবে। সেই জন্য আজকের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। সবাই ভালো থাকুন এবং ছাত্রছাত্রীরা তোমাদের মিউজিয়ামে যে অভিজ্ঞতা সঞ্চয় হবে সেগুলো লিপিবদ্ধ করবে, অর্থাৎ ডায়েরি নিয়ে যাবে, যে তুমি মিউজিয়ামে গিয়ে এটা দেখলে সেটা লিখে নেবে, সেই ডায়েরিটি কিন্তু তোমার কাজে লাগবে। এটুকুই বলার। সবাই ভালো থাকুন এবং তোমরা যারা ছাত্রছাত্রী আছো প্রত্যেকে ভালো থাকো, গরম ছুটি উপভোগ করো এবং আজকের এই আলোচনার সারবস্তুটা মাথায় রেখে আগামী দিনে এগিয়ে চলো। ধন্যবাদ সকল। আমি আমাদের কোনো একজন ছাত্রকে অনুরোধ করব ভাস্কর স্যারকে আমাদের সকলের পক্ষ থেকে থ্যাংক ইউ জানানোর জন্য। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছি, এদিকে বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি শুরু হলে নেটের ডিস্টার্ব শুরু হয়, তো খুব বেশিক্ষণ আমরা আলোচনা করব না। অনিন্দিতা ম্যাম কি আছেন? অনিন্দিতা ম্যাম? হ্যাঁ আছি, উপস্থিত আছে, শুনতে পাচ্ছি। আমার একটু নেটের প্রবলেম হয়েছিল। আপনি কিছু বলবেন ম্যাম? হ্যাঁ, আমি সকল শিক্ষক যারা উপস্থিত রয়েছেন অনেক ধন্যবাদ জানাই আন্তরিকভাবে এরকম একটা কর্মসূচি গ্রহণ করার জন্য। অনেক ছাত্ররা তো নিশ্চয়ই সমৃদ্ধ হলো, আমি নিজে অনেকটা সমৃদ্ধ হলাম। অনেক বক্তব্য শুনে অনেক কিছু না জানা বিষয়ও আমার ছিল যেগুলো আমি জানতে পারলাম। আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখতে চাই, এমনি মজার ছলেই, একটা যেহেতু সবাই মিলে মিটিং হচ্ছে, ছাত্রদের কাছ থেকে প্রশ্নের একটু উত্তর চাইবো। মিউজিয়াম একটা বোরিং স্থান, এই ব্যাপারে কতজনের একটা ধারণা ছিল? এ সম্পর্কে কি ধারণা ছিল যে মিউজিয়াম যাওয়া মানে একটা বোরিং জায়গায় যাচ্ছি আমরা ঘুরতে? কোনো ছাত্র যদি উত্তর দেয়।
আমার কথা কি শোনা যাচ্ছে? অনেস্টলি একটু উত্তর দিক আমি চাই। অনেক শিক্ষার্থী এখানে রয়েছে, আমরা অনেক জায়গায় এক্সকারশন হয়, জুতে নিয়ে যাওয়া হয়, বা যখন কোনো মিউজিয়ামের কথা ওঠে তখন কি মনে হয় মিউজিয়ামে আমরা যাচ্ছি মানে একটা বোরিং জায়গায় যাচ্ছি? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে ম্যাডাম। ছাত্রদের কাছ থেকে একটু উত্তর চাই আমি। ছাত্ররা কি শুনতে পাচ্ছে? হ্যাঁ, তাহলে তোমরা একটু উত্তর দাও। এটা কি অনেস্টলি তোমাদের মনে হতো আগে একটা বোরিং জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি? নিয়ে যাওয়ার কথা যদি ওঠে, সেটা বাড়ির থেকেই হোক, স্কুল থেকেই হোক, যেখান থেকেই হোক, আমার মনে হয় অনেকের ক্ষেত্রেই এটা মনে হয়, এবং গার্জেনদের ক্ষেত্রেও মনে হয় যে মিউজিয়ামে যাওয়ার কি আছে, আমরা কোনো জায়গায় অন্য জায়গায় ঘুরতে যাব। কিন্তু আজকের যে কথোপকথন শুরু হয়েছে এবং এটা ভবিষ্যতেও অনেক আরো ভাস্টলি হবে, এবং এত যে সমস্ত স্যারেরা, গণ্যমান্য স্যার এত কথা বললেন, এত ইনফরমেশন দিলেন, আমার মনে হয় এটার থেকে তোমাদের অনেক বেশি ইন্টারেস্ট গ্রো করবে। কেন আমাদের মিউজিয়াম, কেন আমরা আমাদের অতীতকে জানবো, হিস্ট্রিকে জানবো? কারণ আমরা কেউই অতীতের বাইরে নয়, ভবিষ্যৎ আমাদের নেক্সট আছে, কিন্তু অতীতকে নিয়েই আমাদের চলতে হয়। সেই অতীতকে আমরা জানলে সেটাকে আমরা সমৃদ্ধ করতে পারবো, আরো রিলেশন খুঁজে পাবো। অনেক সময় বাবা মা বা ঠাকুরদা ঠাকুমা তাদের অনেক কিছু বলে, আমাদের সময় এই রকম হতো, এই জিনিসটা হতো, কিন্তু আমরা যদি সেটা চাক্ষুষ না দেখি, আমরা কিন্তু সেটাকে রিলেট করতে পারি না জিনিসটা কেমন, কেমন দেখতে, কেমন জিনিসটা ছিল। অনেক কিছুই তো অবলুপ্ত হয়ে যাচ্ছে, এবং যেহেতু এটা সংরক্ষণের অভাব, যেরকম স্যার অনিমেষ স্যার সম্ভবত বললেন মোবাইলের, আর 10 বছর পর হয়তো প্রথম কিরকম মোবাইলটা ছিল সেটা হয়তো ওই ছবি দেখেই জানা যাবে, বা 2 পয়সার কয়েন, 1 পয়সার কয়েন, এগুলো কি ছিল অনেকের বাড়িতেই নেই, তারা হয়তো ওই ছবি দেখেই জানবে। এগুলো যদি একটা সংরক্ষণ করা যায়, আমরা, তোমরা যখন বড় হবে তোমাদের নেক্সট জেনারেশনকে জানাতে পারবে এই এই জিনিসগুলো, যেরকম স্যারেরা দেখালেন তাদের কয়েন, ডাক টিকিট, এগুলো, বই, ডায়েরি, এগুলো সংরক্ষণ করে রেখেছেন। এবং যদি আমরা আমাদের ইন্টারেস্টটা তোমাদের মধ্যে ছড়াতে পারি, এখানে কিন্তু সার্থকতা, কারণ তোমরাই এগুলো ভবিষ্যতে বহন করে নিয়ে যাবে, ইন্টারেস্টটা আরো ছড়াবে। তোমরা তোমাদের বাড়ির লোককে বলতে পারবে আমরা এখানে যাব, এই জিনিসটা জানবো, এবং কোশ্চেন করতে হবে এটা কি, শুধু দেখে চলে এলাম তা নয়। তোমরা কোশ্চেন করলে সেটা আমরা যারা রয়েছি বা ওখানকার যারা সেখানে দেখাশোনা করেন তাদের কাছ থেকে আমরা অ্যান্সার পাবো, জিনিসটা সম্বন্ধে জানতে পারবো। কথোপকথনের মাধ্যমে, জানার মাধ্যমে জিনিসটা আমাদের কাছে অনেক সহজ সরল হবে। আমরা অনেক, আমি রিসেন্ট গতবারে যখন গিয়েছিলাম রাজস্থানে, ওখানে আমি শিবাজি মহারাজের যে মিউজিয়াম আছে সেখানে ঘুরে এসেছি, চেতাক, এগুলোর নাম শুনেছে, কিন্তু এসব মিউজিয়ামে গেলে অন্যরকম একটা অনুভূতি হয় যে সত্যি তখনকার রাজারা কতটা বলশালী ছিলেন, কতটা ছিলেন, যেগুলো তোমরা হিস্ট্রিতে পড়ো, যে সত্যি চোখের সামনে এত অস্ত্র শস্ত্র, এগুলো তারা কিভাবে চালাতো, কিভাবে হতো। সেম মিউজিয়াম আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে অনেক কিছু রয়েছে তথ্য, সব থেকে বড় মিউজিয়াম, এবং ছোটখাটো যেসব মিউজিয়াম গুলো রয়েছে প্রচুর, তার থেকে আমরা তথ্য জানতে পারি। তা এই রকম মিটিং এর যেন আরো ভবিষ্যতে হয়, আমি শোনার জন্য সেটা খুবই আগ্রহী থাকবো, এবং মনে হয় অনেকে, শুধু মনে হয় শুধু নয়, নিশ্চিতভাবে সকলেই খুব উপকৃত হবে। সকল স্যারকে আমার শ্রদ্ধা জানাই এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য, এবং সকল শিক্ষার্থীর প্রতি আমার অনেক ভালোবাসা রইল। আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম, অনেক ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। এখন আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলবো, যদি কারোর মধ্যে কোনো প্রশ্ন থাকে, আমাদের ছাত্রছাত্রীর মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে
প্রশ্ন করতে পারো, আমাদের স্যার ম্যামেরা রয়েছেন, তারা তোমাদের কোয়ারিটাকে দূর করবেন। যদি প্রশ্ন নাও থাকে, যদি কেউ কিছু বলতে চাও সেটাও চলবে, বলবে কেউ কিছু? যাই হোক, আমরা আলোচনাটা আর বেশিক্ষণ স্থায়ী করবো না। একটু আগে আমাদের স্যার ম্যামেরা পৃথিবীর সব থেকে বড় বড় কতগুলো মিউজিয়ামের মধ্যে লুভের মিউজিয়ামের কথা বলছিলেন, যেটা প্যারিসে আছে। এই লুভের মিউজিয়ামে অনেক মোমের তৈরি প্রতিকৃতি আছে। আমাদের অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সচিন তেন্ডুলকর এবং আরো অনেক মানুষের ওখানে মোমের মূর্তি আছে, মোমের পুতুল আছে, দেখতে একই রকম। একই রকমের একটা মিউজিয়াম আমাদের কলকাতাতেও আছে। লুভের মিউজিয়ামে যামিনী রায়, আমাদের স্কুলের বিভিন্ন দেয়ালে পিলারে যামিনী রায়ের প্রচুর ছবি আঁকা আছে, তোমরা দেখেছো। এই যামিনী রায়ের সমস্ত প্রকার ছবি লুভের মিউজিয়ামে আছে। মিউজিয়াম তৈরি হলে আমরা অনেক কিছু জানতে পারি, দেখতে পারি, শিখতে পারি। অনিমেষ স্যার বলছিলেন হরপ্পা সভ্যতার কথা। হরপ্পা সভ্যতায় খনন কার্য করে যে সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পাওয়া গেছে, সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দিল্লির ন্যাশনাল মিউজিয়াম এবং মাদ্রাজ বা চেন্নাইয়ের গভর্নমেন্ট মিউজিয়ামে রাখা আছে। বুদ্ধ ধর্মের কথা আমরা শুনেছি। গৌতম বুদ্ধের আমলের বা তার পরের বেশ কিছু নিদর্শন আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে আছে। আমি আসামের গুয়াহাটিতে শঙ্কর দেব কলাক্ষেত্রে দেখে এসেছি। ওখানে ভূপেন হাজারিকা, তোমরা তো জানো ভূপেন হাজারিকা একজন সঙ্গীত শিল্পী, ভারতরত্ন। সেই ভূপেন হাজারিকার জীবনের সমস্ত কিছু, কি কি পুরস্কার পেয়েছেন, কোন কোন পরীক্ষা দিয়েছেন, কোন কোন যন্ত্র তিনি বাজাতেন, কার কার সঙ্গে, বিখ্যাত মানুষের সঙ্গে তিনি দেখা করেছেন, কথা বলেছেন, তার ছবি সহ তার পুরস্কার, মেডেল, সার্টিফিকেটের সমস্ত কিছু দিয়ে বিরাট একটা বিল্ডিং রয়েছে, ভূপেন হাজারিকা সংগ্রহালয়। কলাক্ষেত্রে আরো একটা মিউজিয়াম আছে। কলাক্ষেত্র একটা বিরাট ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের মধ্যে অনেকগুলো মিউজিয়াম আছে। একটা মিউজিয়ামে পুরানো পুঁথি তার ডিসপ্লে করা আছে। একটা মিউজিয়ামে ভাস্কর্য, কাঠের ভাস্কর্য, সেগুলো ডিসপ্লে করা আছে। কত ধরনের মুখোশ হয়, যারা কলকাতাতে মিলেনিয়াম পার্কে গেছো, একটা মাস্ক গার্ডেন বলে একটা জায়গা আছে, মুখোশ, সেই রকমের মাস্কের বহু মুখোশ কলাক্ষেত্রে একটা মিউজিয়ামে আছে। বয়স্ক মানুষ হাঁটার সময় যে লাঠি ব্যবহার করে, সেই লাঠির একটা সংগ্রহালয় আছে হায়দ্রাবাদে, সালারজং মিউজিয়াম। যদি কখনো যাও ওখানে দেখবে। সালারজং মিউজিয়ামের অল্প একটু তথ্য দিই। ওখানে 3টে আইটেম বাদে বাদ বাকি প্রায় 1.5 লক্ষ আইটেম, সব ইউনিক এবং অরিজিনাল, এবং একটি মাত্র আছে। ওখানে কতগুলো মিউজিক্যাল ক্লক আছে, সারা পৃথিবীতে সেই মিউজিক্যাল ক্লক আছে 11টা, তার মধ্যে 3টে আছে সালারজং মিউজিয়ামে। যখন 12টা বাজে তখন একজন কর্মকার, কামার, সে একটা হাতুড়ি দিয়ে কোনো কিছুর উপরে 12টা বাড়ি দেয়। একজন সৈনিক বেরিয়ে আসে, পাহারা দেয়। এইরকম ধরনের একটা অবিস্মরণীয় একটা জিনিস ওখানে আছে। মুর্শিদাবাদে বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ কক্ষগুলিতে, হাজারদুয়ারির যে রুমগুলি রয়েছে, সেখানে সব তরবারি, বর্ষা, ছোড়া, শিরস্ত্রাণ, এইগুলো আছে। ওটা একটা ওয়ার মিউজিয়াম। এইরকম ধরনের বিভিন্ন মিউজিয়ামে বিভিন্ন কিছু আছে। আর সমস্ত মিউজিয়ামের মধ্যে সব থেকে বড় মিউজিয়াম হচ্ছে আমাদের
কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম ভারতবর্ষের সব থেকে বড় এবং সব থেকে পুরানো মিউজিয়াম। টেকনোলজিক্যাল মিউজিয়ামের কথা আমরা বলেছি, আমাদের ছাত্রছাত্রীরা অনেকেই যায়। BITM, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। কয়লার খনিতে কিভাবে শ্রমিকরা কয়লা তোলে তার একটা মডেল ওখানে রাখা আছে। মিলেনিয়াম পার্কের মধ্যে নতুন সোলার গ্রোভ হয়েছে, ওখানে প্রচুর পরিমাণে অল্টারনেটিভ এনার্জি বিষয়ে ডিসপ্লে আছে। এলন মাস্ক, জগদীশ চন্দ্র বোস, চার্লস ডারউইন, এরকম ধরনের বহু মানুষের বহু মনের মূর্তি ওখানে করা আছে। গেলে খুব ভালো লাগবে। আজকে আন্তর্জাতিক জাদুঘর দিবস। এই জাদুঘর কথাটা শুনলে না আমার প্রথমে একটা ম্যাজিক মনে হয়, জাদু। যখনই জাদুঘর প্রথম যাওয়ার কথা ভেবেছিলাম তখন আমার মনে হয়েছিল ম্যাজিক দেখতে ওখানে কেন যাব, কিন্তু ধারণাটা পাল্টে গেল। ওখানকার ম্যাজিক অন্য রকমের ম্যাজিক। ইতিহাসকে দেখা যায় ওখানে গেলে। এবং আমি আমার ছাত্রদেরকে, অভিভাবকদেরকে অনুরোধ করব, যদি কখনো সুযোগ হয় তাহলে মিউজিয়ামে যাবে। আর একজন স্যার তো বললেন মিউজিয়ামে শুধু গেলে হবে না, মিউজিয়ামে খাতা নিয়ে যাবে, নোট নিয়ে যাবে। আর একটু আগে ম্যাডাম জিজ্ঞাসা করছিলেন মিউজিয়ামটা বোরিং কেন। আমার মনে হয় মিউজিয়ামে এত কিছু দেখার আছে, এত কিছু ঘর ঘোরার আছে, হাঁটতে হাঁটতে না পায়ে ব্যথা হয়ে যায়, তখন আমার কাছে এটা বোরিং বলে মনে হয়। যাই হোক, প্রলয় স্যার কি আছেন? প্রলয় স্যার? হ্যাঁ স্যার, আপনি কনক্লুড করে আজকের এই মিউজিয়াম ডে অনুষ্ঠানটাকে তাহলে শেষ করে দিন। হ্যাঁ, সকলকে ধন্যবাদ। সঞ্জয়দাকে অনেক অনেক ধন্যবাদ। সঞ্জয়দা শিক্ষার্থী নির্দেশিত প্রত্যেকটি কর্মসূচি খুব নিষ্ঠার সঙ্গে পালন করার প্রচেষ্টা করেন। আমাদের মধ্যে ভাস্করদা উপস্থিত হয়েছেন, আমি ডিআইপি, ওনাকে ধন্যবাদ জানাই। এছাড়া বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এক্ষুনি বাসুদেবদা যোগদান করলেন বীরভূম থেকে, অভিজিৎদা যোগদান করেছেন, আরও অনেকে রয়েছেন। এখানে উপস্থিত সকলেই যারা ছিলেন চলে গেছেন এবং যারা বর্তমানে এখন সকলকে ধন্যবাদ ও সম্মান প্রদর্শন করছি। এবং আমাদের শুধু এই ধরনের আলোচনা করেই চুপ থাকলে হবে না, আমাদের কর্মসূচিগুলো পালন করার জন্য সচেষ্ট হতে হবে। আমাদের শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে, আমাদের যে টিচার্সরা রয়েছে, ফেলো যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে, এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সঙ্গে নিয়ে, কমিউনিটির লোকজনকে সঙ্গে নিয়ে আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে, যাতে সংস্কৃতির সঙ্গে শিক্ষার একটা ঐক্যবন্ধন হয় এবং আমাদের সংস্কৃতি দৃঢ়তার সঙ্গে প্রতিষ্ঠিত হয়। আর শিশিয়াটি যখন যা নির্দেশ দেবে আমরা সেটা পালন করব এবং আমরা নিজেরাও সমৃদ্ধ হবো। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা আমরা দৃঢ় ভিত্তিভূমি রেখে যাবো, তা আমাদের যেটা রিচ ট্র্যাডিশন এবং কালচার তা। সকলকে ধন্যবাদ, নমস্কার। আমরা একে একে সবাই লিখ করবো। আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য আমি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।